বিটকয়েন নামটা শুনলেই অনেকে ভাবে এটা কি আবারও 2018 এবং 21-22 সালের মতো বিশাল পরিমাণে ধাক্কা খাবে। আগের মতো কি 70 থেকে 80% পর্যন্ত ডাউন হয়ে যাবে? এমন প্রশ্ন একবার নয়, অনেকবার আসছে। বিশেষ করে যখন মার্কেটে একটু দাম কমে যায় তখনই সবাই ভাবে এবার বুঝি শেষ। কিন্তু আমি বলতেছি এবার পরিস্থিতি ভিন্ন। এবার বিটকয়েন আগের মতো এত বড় ধাক্কা খাবে না। এত বেশি পরিমাণে তার পক্ষে ডাউন হওয়া সম্ভব নয়। কিন্তু কেন? কেনই বা আমি বলছি এবার পরিস্থিতি আলাদা? কারণ সময় বদলেছে। মার্কেট এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে শক্তিশালী এবং অনেক বেশি পরিমাণে পরিপক্ক। যাকে সহজে বলা হয় ম্যাচুরিটি। তাহলে আসুন এবার দেখি কেন এইবারের পরিস্থিতি আলাদা আর কেন বিটকয়েনের বড় ডাউন হওয়ার সম্ভাবনা আগের মতো নেই। আমরা ৪ টা কারণ নিয়ে কথা বলব। ৪ টা কারণের প্রধান এবং ১ম কারণ হচ্ছে সময় বদলেছে, সাথে মার্কেটও বদলেছে। ২০১৮ সালের দিকে যখন বিটকয়েনের প্রাইস অনেক ডাউন হয়ে গিয়েছিল, তখন মার্কেটে খুব বেশি একটা মানুষ ছিল না। ট্রেডার ছিল কম, আর যারা বিনিয়োগ করত তারাও ছিল সংখ্যায় অনেক কম। বেশিরভাগ মানুষ তখনও বুঝতো না ক্রিপ্টো আসলে কি, কিভাবে সঠিকভাবে বাই সেল করতে হয়, স্টপ লস কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হয়, কিভাবে মার্কেট সাইকোলজি কাজ করতেছে, কিভাবে তারা সেটা কাজে লাগাবে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবে, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবে, ইত্যাদি ইত্যাদি তারা সঠিকভাবে জানতো না। কারণ তারা নতুনভাবে ২০২০ সালে যখন প্যান্ডামিক শুরু হলো তখন সবাই হুড় করে মার্কেটে ঢুকতে শুরু করলো। ফলে এই পরিস্থিতির কারণে তখন মার্কেটে ম্যাচিওর মানুষ খুব কম ছিল, অর্থাৎ ম্যাচিওর ট্রেডার খুব কম ছিল। তারা বেশি একটা স্ট্রং ছিল না, বেশি একটা শক্তিশালী ছিল না, বেশি একটা পরিপক্ক ছিল না। যার কারণে তারা এই মার্কেটকে সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই। ফলে তাদেরকে শিকার বানিয়ে তাদেরকে বড়, বড় ট্রেডাররা তাদেরকে কাজে লাগিয়ে বড় ট্রেডাররা প্রফিট করছে, কিন্তু তাদেরকে এই যারা নতুন ট্রেডার ছিল তাদেরকে লসের মধ্যে ফেলে। কিন্তু এখন মার্কেটের কি অবস্থা? যদি আমরা হিসাব করে দেখি, যদি মার্কেটে যদি এনালাইসিস করি, রিসার্চ করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানতেও পারবো, বুঝতে পারবো যে মার্কেট এখন অনেক বড় হয়েছে। লাখ লাখ মানুষ এখন বিটকয়েনের সাথে যুক্ত। বড় অনেক কোম্পানি বিটকয়েনে বিনিয়োগ করতেছে কন্টিনিউয়াসলি। এমনকি কিছু দেশের সরকারও বিটকয়েন ব্যবহার করতেছে। এই অবস্থায় দাম আগের মতো এতটা কমে যাওয়া প্রায় অসম্ভব, যতটা কমছিল ২০১৮ এবং ২০২১-২২ সালে। ২ নাম্বার কারণের মধ্যে কারণ হচ্ছে যে এখন বিনিয়োগকারী অনেক বেশি এবং সচেতন। আগে বিটকয়েনে বিনিয়োগ করতেন ছোট ইনভেস্টররা, কিন্তু এখন MicroStrategy, Tesla, BlackRock, Grayscale সহ অনেক বড় কোম্পানি আস্তে আস্তে বিনিয়োগ করতেছে। আমরা ভিডিওর নেক্সট পার্টে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কে কত ইনভেস্ট করছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই প্রতিষ্ঠানগুলা চুপচাপ কখনোই বসে থাকবে না যদি বিটকয়েনের প্রাইস যদি ডাউন হয়ে যায়। কারণ তারা মার্কেটে লিড দিতে যাচ্ছে, তারা মার্কেটকে আঁকড়ে ধরতে চাচ্ছে, তারা রাজত্ব করতে চাচ্ছে এই মার্কেটে। তো তারা এখানে এগুলো সেল করার জন্য কিনে নেয়, তারা অল্প কিছু প্রফিট করার জন্য কিনে নেয়। কারণ আমরা সবাই জানি যে আস্তে টাকা ডিজিটাল যেমন হয়েছে তেমনই ভার্চুয়াল হয়ে যাবে। ঠিক আছে? ডিজিটাল যেমন আমরা বিকাশ নগদের মাধ্যমে ডিজিটালি আমরা টাকাকে সেন্ড করতেছি, আমরা রিসিভ করতেছি। কিন্তু টাকা যখন ভার্চুয়াল হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের সেন্ড করতে হবে বা রিসিভ করতে হবে এমনটা করতে হবে না। আমরা ক্যাশ করতে হবে এমনটা করতে হবে না। আমরা ভার্চুয়ালি সবকিছু অটোমেটেড ভাবে সবকিছু কভার করতে পারবো। তো যখন এই ভার্চুয়াল জগৎ যখন তৈরি হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, বা হচ্ছে আমাদের যখন কারেন্সিগুলা ভার্চুয়াল হয়ে যাবে, তো ভার্চুয়াল কারেন্সির প্রধান হাতিয়ারই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি ছাড়া আপনার কোনো কারেন্সি বা কোনো দেশের মুদ্রা ব্যবস্থা কখনো ভার্চুয়াল হবে না। তো তাই যখনই এটা ভার্চুয়াল হয়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি বা আমাদের কারেন্সি যখন ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হয়ে যাবে বা ভার্চুয়াল হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে কি যে এই ব্ল্যাক রক বা গ্রে স্কেল যত বড় কোম্পানি আছে, এরা অন্ততপক্ষে যারা মার্কেটে লিড দিতে পারে বা এরা লং টার্মে যাতে টিকে থাকতে পারে, তাদের কথা মতো যাতে আমরা উঠবোস করতে পারি, যেমনটা ব্রিটিশদের সময় ছিল, তো ওরকম তারা চাচ্ছে যে একটা রাজত্ব নিয়ে আসতে, যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তো তাই তারা কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতেছে, কন্টিনিউয়াসলি মার্কেটে লিড দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে যদি দাম কমও যায়, যদি ডাউন হয়ে যায়, তারা কন্টিনিউয়াসলি এটা কেনা শুরু করবে। নেক্সট পার্টে আমরা আরো বিস্তারিত আলোচনা করতেছি।
তিন নাম্বার কারণ যদি আমরা উল্লেখ করি তাহলে সেটা হচ্ছে বিটকয়েন এখন গ্লোবালি একটা ইকোনমির একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে। আগে বিটকয়েন শুধু ইউরোপ আর আমেরিকাতেই জনপ্রিয় ছিল, কিন্তু এখন বর্তমানে এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা সব জায়গায় ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে পড়তেছে। বিটকয়েন এখন শুধু বিনিয়োগের জন্য না, অনেকের জন্য উপার্জনেরও মাধ্যম। যেমন আমাদের আমরা ফ্রিতেও কিন্তু বিটকয়েনের যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ ব্লকচেইন টেকনোলজিতে আমরা কি করতে পারি, হিউজ পরিমাণে ফ্রি আর্নিং করতে পারি এয়ারড্রপের মাধ্যমে। সেগুলো নিয়ে আমরা কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি ফ্রিতে আর্নিং করতে পারেন, আমরা কিভাবে করে, আপনি কিভাবে করবেন, সেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব কোনো একটা ভিডিওতে। তো এত বড় মার্কেটে হুট করে বড় ধরনের পতন হওয়া খুবই কঠিন। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। কিন্তু যখন মার্কেট যখন ডাউন হওয়া শুরু করে, তখন অনেকের মধ্যে এরকম একটা কিউরিওসিটি কাজ করে যে মার্কেটে কি আসলেও আরো ডাউন দিতে পারে, নাকি মার্কেট 2018, 21, 22 সালের মতো আবার বিশাল পরিমাণে ডাউন দিবে। তো এটা তো মনের মধ্যে কোশ্চেন হওয়া স্বাভাবিক। তাই এই কোশ্চেন হয়েছে দেখেছে আমাদের এটা নিয়ে কিন্তু চলতে হবে এমনটাও কিন্তু না। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করব যে আমাদের এই মাইন্ডসেটকে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করব। নিজের মনের মধ্যে কোশ্চেন আসা ভালো, কিন্তু এই কোশ্চেন জীবিত রেখে আমরা সামনের দিনগুলোতে আগাইতে পারবো না। তাই সবসময় বলবো যে এই চিন্তাগুলো মাথায় থাকা ভালো, কিন্তু এগুলো নিয়ে কখনো আগানো ভালো না। চতুর্থ নম্বর কারণ হচ্ছে সরবরাহ সীমিত। বিটকয়েনের সরবরাহ সীমিত, অর্থাৎ বিটকয়েনের সাপ্লাই বা বিটকয়েন মার্কেটে আসতে পারবে টোটাল 21 মিলিয়ন, অর্থাৎ তার টোটাল সংখ্যাই হচ্ছে 21 মিলিয়ন। তো তার মধ্যে দেখা যাচ্ছে কি যে প্রায় হচ্ছে 70 বা 80% বা 90% পর্যন্ত মানুষের কাছে বিটকয়েন এখন হোল্ডে আছে। তাহলে এখন এটা কিন্তু খুব কম মানুষের কাছে কিন্তু এই পরিমাণ অ্যামাউন্ট হোল্ড আছে। আর এর মধ্যে 21 মিলিয়নের মতো 19 মিলিয়নের বেশি কিন্তু হচ্ছে মার্কেটে চলে আসছে, অর্থাৎ মাইন হয়ে গেছে, মাইনিং করা হয়ে গেছে। আর হয়তো বা 1.8 বা 7 মিলিয়ন হচ্ছে মাইনিং হবে। তো এটা ওই 1.7 বা 8 মিলিয়ন মাইনিং হইতে প্রায় 100 বছরের উপর সময় লাগবে। তো যাই হোক, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় 21 মিলিয়নকে যদি আমরা হিসাব করে ধরি, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ, এত বড় বড় কোম্পানি একটা একটা করে তো বিটিসি কিনবে না, ঠিক না? তো তারা তো কিনলে হাজার হাজার লক্ষ লক্ষ বিটিসি কিনবে। যেমন আমরা কিছুক্ষণ পরে যখন আমরা অ্যানালাইসিসে যখন ঢুকবো, তখন দেখবো যে ব্ল্যাক রক, তারপরে হচ্ছে আপনার বাইন্যান্স, এরা কত পরিমাণে বিটিসি হোল্ড করে রাখছে নিজেরা। তো এই পরিমাণে যদি বড় কোম্পানি যদি হোল্ডিং করতে হয়, তাহলে বড় পরিমাণে যখন হোল্ড করবে, তখন আপনার 21 মিলিয়নের দ্বারা কখনোই কি করা যাবে না, যে আপনার এটাকে কভার করা যাবে না, অর্থাৎ কখনোই বিটিসি চাহিদা মেটানো সম্ভব না। তাই মার্কেটে যখন সরবরাহ যখন কমে যাবে, সাপ্লাই যখন কমে যাবে, তখন অটোমেটিক্যালি এই মার্কেটের প্রাইসটাও বাড়তে থাকবে। আর বিটকয়েনের প্রাইস যখন বাড়তে থাকে, তখন অন্যান্য অল্ট কয়েন, অর্থাৎ অল্টারনেটিভ যতগুলো কয়েন আছে, বিটকয়েন বাদে অন্য যতগুলো ক্রিপ্টোকারেন্সি কয়েন আছে বা টোকেন আছে, সবগুলা হুড় হুড় করে প্রাইস বাড়া শুরু করবে। ঠিক আছে? তো তাহলে এই পর্যায়ে বোঝা যাচ্ছে কি, আপনি কি বুঝতে পারতেছেন? আমি যে 4টা টপিকের কথাই বললাম, এই 4টা টপিকের মাধ্যমে আপনি কি বুঝতে পারতেছেন? আমি আপনাকে কি বুঝাইতে পারলাম? এই কথার মেইন মিনিংসটাই হচ্ছে এটা যে বিটকয়েনের আগের মতো নিচে নামা অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ আগের মতো মার্কেট ক্র্যাশ করা বা ধাক্কা খাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কারণ এখন মার্কেট অনেকটা ম্যাচুরিটি লাভ করছে। মার্কেট আগের চেয়ে এখন অনেক পরিমাণে বড়, অনেক লার্জ স্কেলে সে কাজ করতেছে, অনেক লার্জ একটা ইউজার বেজ আছে, একটা লার্জ একটা কমিউনিটি আছে। তারপরে বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি। তারপরে গ্লোবাল স্বীকৃতি দিন দিন বাড়তেছে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি এটাকে লিগ্যালাইজ করে দিচ্ছে। তো ফলে এর চাহিদাটা অটোমেটিক্যালি বাড়বে। যখন কোনো দেশ যখন এটাকে লিগ্যালাইজ করে দেয়, তখন জনগণের এর প্রতি আস্থা বেড়ে যায়, তখন জনগণ এর প্রতি আরো আগ্রহী হয় ইনভেস্ট করার জন্য, এটা ইউজ করার জন্য। আর আর সরবরাহ দিন দিন কমতেছে। আপনার ক্রিপ্টোকারেন্সিতে যত কোম্পানি আছে, যত ছোট ছোট বা বড় বড় যত প্রজেক্ট আছে, সবারই হচ্ছে আপনার সাপ্লাই গুলো সীমিত থাকে। সাপ্লাই গুলো কখনো আনলিমিটেড করা সম্ভব হয় না। কিছু কিছু কোম্পানি আছে যাদের আনলিমিটেড আছে। তারা ডেভেলপমেন্টের যত ডেভেলপ হবে, যত ডেভেলপমেন্ট তারা আনতে পারবে, ততই হচ্ছে তাদের টোকেনের সাপ্লাই বাড়বে। ওটা আলাদা একটা টেকনোলজির মাধ্যমে সেটা হচ্ছে, ওটা আলাদা বিষয়। তবে অন্যান্য সকল ক্রিপ্টোকারেন্সি বা টোকেনের আপনার সাপ্লাই গুলা কিন্তু খুবই সীমিত থাকে। তো সরবরাহ দিন দিন কমতেছে। তো ফলে ক্রিপ্টোকারেন্সি সেক্টরটা যখন আস্তে আস্তে গ্রো আরো করবে, যখন এখনো করতেছে, কিন্তু আরো যখন গ্রো করবে, তখন প্রাইসটা আরো অনেক বেশি ফ্লাকচুয়েট করতে থাকবে। তাই যদি কেউ যদি বলে যে বিটকয়েন অনেকে ডাউন হয়ে যাবে, তখন আপনি হেসে বলে দিবেন, না ভাই, এটা আর আগের মতো ডাউন হবে না। কেন হবে না? আপনি আস্তে আস্তে পরে বোঝানোর চেষ্টা করবেন। পুরো ভিডিওটা দেখলে এই বিষয়টা আপনি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আসল জায়গায় চলে আসছে, যে জায়গাতে আমরা যেমনটা বলছিলাম ফার্স্ট পার্টে,
আমরা এখন অ্যানালাইসিসের দিকে চলে যাব যে মার্কেটে কি কি অ্যানালাইসিস আমরা এখন করতে পারি, কি কি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিটকয়েন কেন আগের মতো ডাউন হতে পারবে না, কেন আর আগের মতো মার্কেট ওই পরিমাণে ক্র্যাশ করবে না। সেই বিষয়গুলো আমরা একটু আজকে জানার চেষ্টা করব, কারণ মার্কেট এখন ভিন্ন, পরিস্থিতি বদলেছে। তাই আমাদের ওইভাবে অ্যানালাইসিস করতে হবে, ওইভাবে বোঝার একটু চেষ্টা করতে হবে। তাই আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, যাতে অন্ততপক্ষে আপনি বুঝতে পারেন যে আমাদের মার্কেটটা নেক্সট কোন দিকে মুভ করতে পারে। তো বিটিসি কেন আগের মতো ডাউন হইতে পারবে না, তার প্রধান কারণ যদি আমি একটু যদি বর্ণনা করি, তাহলে বর্ণনার প্রথম দিকে আমি একটু পপুলেশন এবং ইউজার নিয়ে একটু আমি আলোচনা করব। যে বর্তমান যে পপুলেশন আছে, গ্লোবাল যে পপুলেশন আছে, অর্থাৎ এখন পর্যন্ত প্রায় আনুমানিক প্রায় 8.09 বিলিয়ন মানুষ এখন পৃথিবীতে আছে। তো এই 8.09 বিলিয়ন যে মানুষ এখন আছে, এই বিলিয়ন মানুষের মধ্য থেকে, ঠিক আছে, আমি প্রথম আলোর একটা তথ্য এখানে নিয়ে আসছি। সেটা হচ্ছে 2024 সালের তৃতীয় প্রান্তিকে, অর্থাৎ জুলাই সেপ্টেম্বরে, অর্থাৎ গত বছরে, এখন তো 2025 সাল, তো জুলাই সেপ্টেম্বরে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় 31 কোটি ইউনিট। ঠিক আছে, 31 কোটি ইউনিট মানে হচ্ছে প্রায় হচ্ছে আপনার 310 মিলিয়ন আপনার মোবাইল ফোন বিক্রি হয়েছে। তার মানে এক সিজনে, অর্থাৎ আপনার জুলাই সেপ্টেম্বরে শুধুমাত্র এত পরিমাণে মোবাইল ফোন সেল হয়েছে। তো এত পরিমাণ মোবাইল ফোন যে সেল হয়েছে, তো এই সেলের মধ্যে থেকে আমি আপনাকে যদি একটা হিসাব দিই যে টোটাল জনসংখ্যা যদি আমার 8.9 বিলিয়ন মানুষ হয়ে থাকে, তাহলে এর মধ্যে প্রায় 6.92 বিলিয়ন মানুষ হচ্ছে এখানে আপনার মোবাইল ফোন ব্যবহার করেন। ঠিক আছে, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করার সংখ্যা কিন্তু প্রায় অনেক বেশি। প্রায় হচ্ছে আপনার 85.6% পর্যন্ত মানুষ এখানে আপনার স্মার্টফোন ইউজ করতেছে। তো স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 6.26 বিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় 74.4%। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে স্মার্টফোন না, সরি একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 6.92 বিলিয়ন মানুষ হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করেন, যেখানে আপনার বাটন ফোন সহ কিন্তু হিসাব করা হয়েছে। আর স্মার্টফোন ব্যবহার করেন 6.26 বিলিয়ন মানুষ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা যদি হিসাব করি, তাহলে সেক্ষেত্রে 2024 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় 56% মানুষ স্মার্টফোন ব্যবহার করেন, অর্থাৎ 50%-এর একটু বেশি বাংলাদেশের জনসংখ্যা আপনার হচ্ছে স্মার্টফোন ব্যবহার করেন। তো এছাড়া দেশের মোট সিম ব্যবহারকারীর সংখ্যা 11 কোটিরও বেশি, যা ইঙ্গিত করে যে অনেকে একাধিক সিম ব্যবহার করছে। এটা স্বাভাবিক, যেমন আমাদের কাছেই তো 2-3টা করে সিম থাকে, ঠিক না? যেমন বাংলালিংক, রবি, গ্রামীণফোন, টেলিটক, এগুলো তো এক একজনের দেখা যাচ্ছে 4-5টা করেও আছে। তো সেক্ষেত্রে এই হিসাবটা আপনার দেখা যাচ্ছে 10 কোটির মাঝামাঝি আহ, হিসাব চলে আসে। প্রায় 20 কোটি জনসংখ্যার মধ্যে 10 কোটি মানুষ এখান থেকে আপনার ধরেন স্মার্টফোন ইউজ করতেছে। 2022 সালের এক প্রতিবেদনে দেখা গেছে 15 বছরের বেশি জনসংখ্যার মানুষ মধ্যে প্রায় 73.8% মানুষ হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করেন। অর্থাৎ আমাদের কম বয়সী মানুষ এখানে সব থেকে বেশি পরিমাণে মোবাইল ফোন ইউজ করতেছে, এবং 5 বছরের বেশি বয়সী জনসংখ্যার মধ্যে প্রায় 41% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ঠিক আছে, অর্থাৎ 5 বছরের উপরে যে বয়স আছে, অর্থাৎ আনলিমিটেড পর্যন্ত, তার ভিতর হয়তো বা এটা 15 বছর বা 20 বছরের হিসাবটা দেখানো হয়েছে, তো সেই হিসাবে 41% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাহলে গড় হিসাবে যদি আমরা যদি স্মার্টফোন যারা ব্যবহার করতেছে, তারা 100% আপনার এখানে ইন্টারনেট ব্যবহার করতেছে। তো স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি হিসাব দেখি যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কোন কোন পর্যায়ে সব থেকে বেশি পরিমাণ স্টুডেন্ট স্মার্টফোন ইউজ করতেছে, তাহলে কলেজ পর্যায়ে যদি আমরা দেখি, তাহলে 91% স্টুডেন্ট হচ্ছে স্মার্টফোন ইউজ করতেছে। এবং কলেজ থেকে একটু নিম্নতর, যেমন হচ্ছে আপনার আমি যদি বলি ইন্টার সেকেন্ড ইয়ারের কথা যদি বলি, তাহলে ইন্টার সেকেন্ড ইয়ার কেটা ধরতে পারেন, ইন্টার ফার্স্ট ইয়ার কেটা আপনি ধরতে পারেন। ঠিক আছে, এরপরে যদি আপনি এসএসসি লেভেলগুলোকে যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন প্রায় 69% ইউজার স্টুডেন্ট এখানে ফোন ইউজ করতেছে। এই তথ্যগুলো টোটালি হচ্ছে আপনার প্রথম আলো থেকে নেওয়া হয়েছে, প্রথম আলো এবং দৈনিক বাংলা থেকে নেওয়া হয়েছে। তো সেখানে আমি যে ডাটাটুকু পাইছি সেভাবে আমি এখানে উপস্থাপন করছি। তাহলে হাই স্কুলের নিচে, অর্থাৎ এইট পাস, এই এইট বা হচ্ছে আপনার জিডিসি, তারপর হচ্ছে আপনার 8-9 এর মধ্যে যারা আছে, তাদের মধ্যে থেকে প্রায় 57% স্টুডেন্ট হচ্ছে আপনার স্মার্টফোন ইউজ করে। তাহলে দেখা যাচ্ছে আপনার শিক্ষিতর হার থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যদি আমরা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই এই ক্যাটাগরি সবাই হচ্ছে প্রায় অলমোস্ট ফোন ইউজ করে, 10-15% হয়তো ইউজ করে না।
তো বাংলাদেশের প্রেক্ষাপটে 2020 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি একটি জরিপে দেখা গেছে যে উচ্চশিক্ষা শিক্ষার্থীদের মধ্য থেকেও আপনার 86.62% স্টুডেন্ট আপনার স্মার্টফোন ব্যবহার করেন। তার মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সবথেকে বেশি পরিমাণেই আপনার হচ্ছে যারা শিক্ষাগত যোগ্যতা যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনেক হাই, অর্থাৎ যারা হচ্ছে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করছে, তো তারা সবথেকে বেশি পরিমাণে স্মার্টফোন ইউজ করে। তো এটা গেল হচ্ছে স্মার্টফোন ইউজ করে। তো স্মার্টফোন যারা ইউজ করতেছে, আমরা তো এখন ডিজিটাল কারেন্সির যুগে আছি, ঠিক না? ডিজিটাল মানির দিকে আমরা আছি। যেমন হচ্ছে একটা সময় আমরা ক্যাশে লেনদেন করতাম, এখন আমরা ডিজিটালি লেনদেন করি। তো এখন বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফএস এর আমরা যদি হিসাব করি, অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল যে ব্যাংকিংটা আছে, যে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলো যে আছে, এইগুলো যদি একটা হিসাব যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে স্মার্টফোন ইউজারের পাশাপাশি অর্থাৎ আমাদের দেশে কতজন মানুষ বিকাশ, নগদ, রকেট এগুলো ইউজ করতেছে। আমি কেন এই হিসাবটা নিয়ে আসতেছি, এই জন্য যে যেহেতু ক্রিপ্টোকারেন্সি আপনার ভার্চুয়াল একটা কারেন্সি, আমি ভিডিওর প্রথমে কিন্তু বলছিলাম যে আমরা এখন বর্তমানে আছি ডিজিটাল কারেন্সির যুগে, কিন্তু কিছুদিন পরে হয়তো বা কিছু মাস বা কিছু বছর পরে হয়তো বা আমরা ভার্চুয়াল কারেন্সির যুগে চলে যাব। তো ডিজিটাল কারেন্সি থেকে যখন ভার্চুয়াল কারেন্সিতে যখন শিফট করব, তখন এই প্রধান দায়িত্বগুলো পালন করবে, এই ভার্চুয়াল কারেন্সির দায়িত্বগুলো নিয়ে নেবে তখন আপনার এই মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সার্ভিসগুলো, যেমন বিকাশ, নগদ, রকেট, এগুলো আমরা একটু পরে আরো বিস্তারিত দেখার চেষ্টা করতেছি। তো বাংলাদেশের এমএফএস এর খাতে সাম্প্রতিক সময় উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এই ডাটাগুলো হচ্ছে আপনার প্রথম আলো এবং হচ্ছে ডেইলি স্টার থেকে কালেক্ট করা। তো আপনার 2024 সালের অক্টোবর মাসে নিবন্ধিত এমএফএস এর অ্যাকাউন্টের সংখ্যা, অর্থাৎ আপনার বিকাশ, নগদ ও রকেট সহ যতগুলা মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সার্ভিস আছে, সেইগুলাতে আপনার টোটাল অ্যাকাউন্ট আছে প্রায় 21.77 কোটি। ঠিক আছে? তার মানে একেকজনের ২-৩টা করে থাকতে পারে, সমস্যা নাই। যেমন আমাদের নিজেদেরই তো ৪-৫টা করে আছে। বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলো তো সবারই আছে, ঠিক না? তো সেই হিসেবে প্রায় 21.77 কোটি। তাহলে 2023 সালের অক্টোবর মাসে যেটা ছিল প্রায় 18.75 কোটি। তার মানে 16% পর্যন্ত সেটা বৃদ্ধি পাইছে এবং কন্টিনিউয়াসলি এটা বৃদ্ধি পাচ্ছে। এবং একটা সময় দেখা যায় যদি জনপ্রতি যদি আপনি ৩ জন বিকাশ, নগদ, রকেট যদি সবার যদি থাকে, বিকাশ, নগদ, রকেট তো প্রায় সবার, বিকাশ, নগদ সবার আছে, রকেট হয়তোবা সবার নাই। যদি সেই হিসাবেও যদি করেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার প্রায় 10 কোটি বা 11 কোটি মানুষ আপনার গড়, মানে আপনার অ্যাকুরেট হিসাব যদি আমি বলি, তাহলে প্রায় 10 কোটির মতো মানুষ হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট এগুলো ইউজ করতেছে। ঠিক আছে? তাহলে বিকাশে নিবন্ধিত সংখ্যা প্রায় 7 কোটির কাছাকাছি এবং নগদে প্রায় 3.42 কোটি এবং রকেটে 2.45 কোটি। যেটা আপনার মোট বাজারের শেয়ারে যদি হিসাব করা যায়, তাহলে 60% পর্যন্ত আপনার বিকাশই দখল করে রাখছে। ঠিক আছে? এই ডাটাটা নেওয়া হয়েছে 2024 সালের পেমেন্টস সিএমআই থেকে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার নগদের কথা। নগদে এখন পর্যন্ত সঠিক ডাটা তো এখনো পেশ করে নাই। কারণ নগদ দুর্নীতির মধ্যে ছিল। নগদ অ্যাকুরেট এখন পর্যন্ত দিতে পারে না। হয়তোবা আগামী বছরে তারা দিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে কি পরিমাণ তাদের ইউজার আছে। এই ডাটাটা কিন্তু 2022 সালের ডাটা অনুযায়ী। ঠিক আছে? কিন্তু এই ২ বছর কিন্তু অনেক পরিমাণে তারা কিন্তু ইউজার কিন্তু নিয়ে আসতে পারছে। তো সেই হিসাব কিন্তু এখানে আসে নাই। দেখা যাচ্ছে এখানে প্রায় যেটা বললাম যে আপনার একেকজনের ২ টা করে অ্যাকাউন্ট তো 100% থাকতে হবে বা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার না থাকলেও আমরা 90% পর্যন্ত ধরে নিলাম যে 90% মানুষের কাছে আছে। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে 12 কোটি, যেমনটা বললাম ১০ কোটির কাছাকাছি যেমনটা বললাম, তো 12 কোটির মতো হয়ে যাবে যে গড়ের অ্যাকাউন্টের হিসাব অনুযায়ী। তো এক্ষেত্রে যদি আমরা যদি আরেকটা হিসাব করি, যে আমি যেটা বললাম যে এই যে ভার্চুয়াল কারেন্সির যে যাত্রা পথটা আমাদের তৈরি হয়ে যাবে, যে অগ্রযাত্রা শুরু হবে, তো অগ্রযাত্রা আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং গুলা কিন্তু সর্বপ্রথম এই দায়িত্বগুলা কিন্তু গ্রহণ করবে। যেমন পেপাল, তারপরে হচ্ছে ভিসা, মাস্টার কার্ড, এই যে আপনার যে সার্ভিস গুলো আছে, এগুলা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। যেমন আপনার যদি আমি একটা হিসাবে যদি দিই, যে এখন ভিসা এবং মাস্টার কার্ড কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করতেছে। অর্থাৎ আপনি ইউএসডিটি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির যে ডলারটা আছে, আপনার ডলার অর্থাৎ একটা হচ্ছে আপনার ফিয়াট কারেন্সি যেটা হচ্ছে ইউএসডি, যেটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের। আর একটা আছে হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটি, যেটা হচ্ছে গ্লোবাল মানুষের জন্য, কিন্তু ওইটা আপনার ফিয়াট কারেন্সির মাধ্যমে কিন্তু স্টেবল করে রাখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এসব করি, তাহলে ক্রিপ্টোকারেন্সির যে স্টেবল কয়েন যেটাকে বলা হয় ইউএসডিটি এবং ইউএসডিসি, তো এই দুইটাই কিন্তু আপনার ভিসা এবং মাস্টার কার্ড নিয়ে কিন্তু কাজ করতেছে। অর্থাৎ ভিসা এবং মাস্টার কার্ডের থ্রুতে অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সার্ভিসগুলো আসতেছে, সেগুলো কিন্তু এই সার্ভিসটা কিন্তু ইনক্লুড করে দিচ্ছে। তো সেই হিসাবে যদি আমরা যদি মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং বাংলাদেশে যতগুলো আছে সেগুলোর ভিতর থেকে যদি আমি হিসাব করি, তাহলে 2020 সালের সেপ্টেম্বর মাসে বিকাশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মালয়েশিয়ার ভেলিইউ এর সাথে অংশীদারিত্বে বাংলাদেশের প্রথম ব্লকচেন ভিত্তিক আন্তর্দেশীয় রেমিটেন্স সেবা চালু করে। অর্থাৎ ব্লকচেন ভিত্তিক অর্থাৎ ব্লকচেন নিয়ে কাজ করলে যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবে, আমি এমনটা বলতেছি না, কিন্তু ক্রিপ্টোকারেন্সি
আপনার ব্লকচেনের মেন ফান্ডামেন্টাল হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির মেন উৎসই হচ্ছে ব্লকচেন। তার মানে ব্লকচেন ইউজ করলে আপনি ক্রিপ্টোকারেন্সির দিকে কোনো না কোনো একদিন হয়তোবা শিফট করবেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু ব্লকচেন যে টেকনোলজিটা তারা ইউজ করতেছে যে আপনার আহ, এক দেশ থেকে আরেক দেশে যে লেনদেন করার জন্য রেমিটেন্স সেবা চালু করার জন্য, তো সেই ক্ষেত্রে বিকাশ প্রথম বাংলাদেশে হচ্ছে আপনার এই সার্ভিসটা নিয়ে কাজ করে ব্লকচেন ভিত্তিক। তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিকাশের অন্ততপক্ষে এতটুকু আগ্রহ আছে যে ব্লকচেন টেকনোলজি নিয়ে কাজ করে। আর ব্লকচেন টেকনোলজির মেন ফান্ডামেন্টালটাই হচ্ছে যে এটা ভার্চুয়াল কারেন্সি সৃষ্টি করবে। তো ভার্চুয়াল কারেন্সি যদি সৃষ্টি করে, তার ফান্ডামেন্টালি যদি ভার্চুয়াল কারেন্সি সৃষ্টি করে, তাহলে বিকাশ অলরেডি সেই পথে কিন্তু হাঁটতেছে। তো এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো সম্ভব হয়, অর্থাৎ ইমিডিয়েট কিন্তু টাকা পাঠানো সম্ভব হয়। অর্থাৎ আপনি যদি দেখেন প্রথম দিকগুলোতে অর্থাৎ 17-18 সালে কিন্তু বিদেশ থেকে হয়তোবা আমি যতটুকু ধারণা যে ওই ওই সময় আপনার ওইভাবে কিন্তু অত দ্রুত কিন্তু আপনি বিকাশে কিন্তু ট্রানজাকশন করতে পারতেন না। অর্থাৎ দেখা যায় তো কি যে আপনার ফোনে যদি বিকাশের যদি সরি যে বিকাশ যে সিমে খোলা, যে সিমটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তখন আপনি তখন আর বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেন না। কিন্তু এখন কিন্তু ওইভাবে আপনি করতে পারবেন যদি ওই সেবাটা ওইভাবে চালু করা হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা বলতেছিলাম যে বিকাশ এই ধাপগুলোতে অন্তত পক্ষে আগায় গেছে। তো যা অ্যান্ট গ্রুপের ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের গতি, নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধি করে। এবং তারা কিভাবে কোন টেকনোলজি ইউজ করছে সেই অন্তত পক্ষে বুঝতে পারলাম যে ব্লকচেন টেকনোলজি ইউজ করছে। তো কিভাবে ইউজ করছে সেটা তো তারাই ভালো জানে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু আমাদের জানার ইচ্ছা বা জানার পসিবল ছিল ততটুকু পর্যন্ত আমরা এখান থেকে কভার করতে পারছি যে না, আমাদের বাংলাদেশের যে এমএফএস সার্ভিসগুলো আছে সেগুলো আপনার ব্লকচেনের দিকে আস্তে আস্তে শিফট হচ্ছে। তাহলে এতটুকু অন্তত পক্ষে বুঝতে পারছেন। তাহলে এতটুকু বুঝতে পারলে অন্তত পক্ষে এটাও আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ যদি এই দিকগুলোতে আস্তে আস্তে শিফট হতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আগামী দিনগুলোতে আপনার অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং গুলো এই সার্ভিসগুলো কিন্তু নিয়ে আসতে পারবে বা নিয়ে আসা শুরু করবে। তো এটা যদি আমাদের দেশে আনতে পারে, তাহলে অন্যান্য দেশে তো এর থেকে হিউজ পরিমাণ এখানে কাজ হয়ে যাচ্ছে, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা যদি আরেকটা হিসাবে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে বাইরের দেশের অনেক বড় বড় যে মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সার্ভিসগুলো আছে তারা কিন্তু অলরেডি ক্রিপ্টোকারেন্সিও কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু হোল্ড করা, কেনা বেচা করারও কিন্তু সুযোগ কিন্তু তারা সেখানে দিচ্ছে। আস্তে আস্তে আমরাও আশা করতেছি এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের এখানে আসবে, যদিও এই জিনিসটা এখন রিস্কি আছে। গভর্নমেন্ট যদি এটাকে যদি প্রত্যেক দেশের গভর্নমেন্ট যদি এটাকে যদি আরো একটু যদি ভালোভাবে যদি এটাকে তদারকি করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই সার্ভিসটা আরো অনেক বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবে। আমার এটাই ধারণা। তো তার মানে আমাদের মেইন বিষয়টা হচ্ছে কি যে আমাদের ব্লকচেন টেকনোলজি বা ক্রিপ্টোকারেন্সির মার্কেটের যে ইউজারের যে গ্রোথটা আছে সেটা বোঝা, এবং ইউজাররা আসলে এটা নিতে চাচ্ছে কিনা সেই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের ইউজারটা আস্তে আস্তে এদিকে শিফট হইতে পারে। হবে এটা আমরা বলতেছি না, হইতে পারে, আর হওয়ার পসিবিলিটি 95 থেকে 97/8% পর্যন্ত আমরা বলতেছি। তো এটা গেল হচ্ছে মোবাইল ইউজারের ক্ষেত্রে, এবং মোবাইল থেকে যারা মোবাইল ইউজার আছে তারা ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ইউজ করতেছে। একটা সময় ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এই বিকাশ নগদে নগদে আবার ক্রিপ্টোকারেন্সি তারা ইউজ করতে পারে, আমরা এতটুকু ধারণা করতে পারতেছি। তো আনবে কিনা সেটা আমরা জানি না, বাট তারা হয়তো বা কোনো কিছু একটা করতে পারে, বাট তারা ব্লকচেন নিয়ে কাজ করতেছে বা শুরু করতেছে, এটা আমরা অন্তত পক্ষে বুঝতে পারলাম। এরপরে আমরা ক্রিপ্টো মার্কেটে যদি গ্রোথের যদি একটা হিসাব করি, বা ক্রিপ্টো মার্কেট যে একটা ট্রেন্ড আছে, তো এই ট্রেন্ডের যেমন ট্রেন্ড কি যে একটা যেমন আপনার হচ্ছে টিকটক বা ইউটিউবে যেমন বা কোনো একটা ট্রেন্ড যখন শুরু হয়, মানে এই টিকটকের যদি কথা যদি বলি, কোনো একটা গান যদি ভাইরাল হয়ে যায়, কোনো একটা গজল যদি ভাইরাল হয়ে যায়, সেটার উপর কন্টিনিউয়াসলি এক এক ইউজার বা ভিডিও বানাতে থাকে না? যেমন রমজান মাস আসলে সকল আল্লাহর ওলি হচ্ছে আপনার ভিডিও বানাতে শুরু করে, যে আপনার আহ রোজা নিয়ে ভিডিও বানানো শুরু করে, ঠিক না? এটা একটা ট্রেন্ড। পাশাপাশি বিভিন্ন অকেশনের উপর ভিত্তি করে তারা হচ্ছে ভিডিও বানায়, বিভিন্ন টপিকের উপর ভিডিও বানাইতে থাকে। একজন বানায় না, কন্টিনিউয়াস সবাই বানানো শুরু করে, ওটা হচ্ছে ট্রেন্ড। তো এই যে ক্রিপ্টো মার্কেটের যে এখানেও কিন্তু ট্রেন্ড আছে, তো এই ট্রেন্ডের ক্ষেত্রে 2018 থেকে 2024 সালের মধ্যে ক্রিপ্টো মার্কেটে কি কি ট্রেন্ড আসছে, কি কি ভাবে আপনার ক্রিপ্টো কারেন্সি কন্টিনিউয়াসলি গ্রো করছে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ক্রিপ্টো কারেন্সি মার্কেটটা আপনার 2018 থেকে 2024 সাল পর্যন্ত একটা রোলার কোস্টারের মতো সে কন্টিনিউয়াসলি গ্রোথ করে গেছে, ঠিক আছে? কখনো দেখা গেছে সেটা হচ্ছে টোটালি আপ হয়ে গেছে, আবার কখনো দেখা গেছে টোটালি হুট করে আবার ডাউন হয়ে গেছে। যেমনটা এখানে বলা হচ্ছে, যেটা একটা রোলার কোস্টার মতো হচ্ছে সে মুভমেন্ট করছে, যেখানে হচ্ছে ফুল অফ আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ দুটাই করছে, মানে সে যত দ্রুত আপ করছে তত দ্রুতই কিন্তু আবার ডাউন হয়ে কিন্তু চলে আসছে। তো এই জিনিসটা একটা ট্রেন্ডের মতো চলে গেছে, মানে একটা হুট করে আপ হয়ে গেছে আবার হুট করে ডাউন হয়ে গেছে। তো এই জিনিসটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিনা, বা এই জিনিসটা আমরা আমাদের সাথে ঘটবে কিনা, এই জিনিসটা মূলত হচ্ছে আজকে ভিডিওতে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো এই
যে আপ এন্ড ডাউন হয়েছে, এই ডাউনের ফলে দেখা যাচ্ছে কি যে আপনার টোকেনের ভ্যালুটা হুট করে বেড়ে গেছে, কোম্পানির ভ্যালু হুট করে বেড়ে গেছে, আবার কিছু সময় পর বা কিছুদিন পর বা কিছু মাস বা কিছু বছর পরে দেখা যাচ্ছে হুট করে আবার প্রাইস আবার ডাউনে চলে গেছে। ফলে সেক্ষেত্রে দেখা গেছে কি ইনভেস্টরদের একটা জিনিস চুজ করতে হবে, তো সে কোথায় ইনভেস্ট করবে সেই জিনিসটা তারা তখনও কনফিডেন্সলি তারা এটাকে আয়ত্ত করতে পারে নাই বা হচ্ছে অ্যাকোয়ার করতে পারে নাই। তো এই জিনিসটা আস্তে আস্তে ইনভেস্টররা কিভাবে এই মার্কেটটাকে অ্যাকোয়ার করা শুরু করতেছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 2018 সালে যদি আমরা একটা যদি হিসাব করি তাহলে 2018 সালে একটা বড় পরিমাণে ক্র্যাশ করে মার্কেট। যে প্রথম দিকে আপনার 2018 সালে বিটকয়েন আপনার হাই মানে তার সর্বোচ্চ পর্যায়ে সে হিট করে প্রাইজে। অর্থাৎ আস্তে আস্তে মানুষ তো ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকতেছিল, ঠিক না? যে এই ঝুঁকার রেশিওটা কিন্তু আমরা একটু পরে কিন্তু দেখব যে কি পরিমাণে মানুষ আপনার ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকতেছিল। আমরা যদি 2018 সালে যদি বিটকয়েনের যদি মুভমেন্টটা যদি একটু খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তখন ওই সময়টা কি ঘটছিল। তো আমরা যদি এইখানে যদি দেখি যে আপনার এটা হচ্ছে আপনার 2018 সাল, ঠিক আছে? এই যে 2018 সালে আমরা এখানে চলে আসছি। 2018 সালে যদি চার্টটা একটু যদি খেয়াল করি তাহলে প্রাইসটা কন্টিনিউয়াসলি কিন্তু আপ হচ্ছিল, ঠিক আছে? এই যে কন্টিনিউয়াসলি কিন্তু আপ হচ্ছিল। তার প্রথম দিকে 2013 সালের প্রাইস চার্ট এটা ছিল। তো এইভাবে কন্টিনিউয়াসলি প্রাইস আপ হইতেছিল। তো আপ হওয়ার পরে এটা সর্বোচ্চ পর্যন্ত সে কিন্তু হাই ক্রিয়েট করে, ঠিক আছে? এখানে পর্যন্ত আমরা যদি দেখি প্রায় 20,000 এর সে কিন্তু তার হাই ক্রিয়েট করে ফেলে। তো এই 20,000 যখন সে তার হাই ক্রিয়েট করে ফেলে, হাই ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে কি যে আমি যেমনটা বললাম যে হারে পাম্প হয়েছে ঠিক সেম হারে সে কিন্তু ডাউন করছে। ঠিক আছে? ডাউন করা 20,000 থেকে আপনার এখানে 20,000 ছিল। 20,000 থেকে সে টোটাল ডাউন করে আপনার এখানে 3,000 পর্যন্ত 3,700 পর্যন্ত সে ডাউন করে এখানে। তো এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে বা আমি এখানে বলছি যে আ যদি এখানে ক্রিপ্টো মার্কেট ট্রেন্ড যদি বলি তাহলে এখানে মেজর পরিমাণে সে তার কি করে যে অল টাইম হাই ক্রিয়েট করে। মানে সর্বোচ্চ পর্যন্ত সে কি করে তার প্রাইজে হিট করে। তো প্রাইজে যদি হিট করে যদি এই যে তার সর্বোচ্চ প্রাইস কিন্তু এটা। ঠিক আছে? তার আগে কিন্তু কোথাও কিন্তু এরকম প্রাইস ছিল না। তার এটা কিন্তু হাই প্রাইস। যখনই সে তার হাই প্রাইসটা ক্রিয়েট করছে তখনই দেখা গেছে কি সে হচ্ছে $20,000 থেকে টোটালি হচ্ছে 3,000 এর মধ্যে $3,000 এর মধ্যে 3700 বা 3600 3500 এর মধ্যে সে টোটাল হচ্ছে ডাউন করে, ক্র্যাশ করে। তার মানে প্রায় 70 থেকে 80% পর্যন্ত সে এখানে ডাউন করে। ইথিরিয়াম বলেন, রিপল বলেন বা আদার্স যতগুলো টোকেন বলেন না কেন, এই টোকেনগুলো টোটালি হচ্ছে ডাউন করে। তো এই ডাউন করার ফলে দেখা যাচ্ছে দ্য ক্রিপ্টো মার্কেট ড্রপ টু অ্যারাউন্ড 120 বিলিয়ন, অর্থাৎ প্রায় $100 বিলিয়ন সে টোটালি হচ্ছে মার্কেট ডাউনে চলে আসে। মানে পুরো তার মার্কেট ক্যাপিটালই হয়ে যায় প্রায় 120 বিলিয়ন। অর্থাৎ এখন বর্তমানে যদি আমরা হিসাব করি তাহলে বর্তমানে যে আপনার ক্রিপ্টোকারেন্সি যে মার্কেট ক্যাপ আছে সেটা হচ্ছে প্রায় 3 ট্রিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? ৩ ট্রিলিয়নের কাছাকাছি, কিন্তু ওই সময় ২০১৮ সালেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ ছিল মাত্র $১২০ বিলিয়ন। $২০,০০০ থেকে ডাউন হয় $৩,০০০ যখন বিটিসি যখন চলে আসে। তখন এই যে ডাউনের হওয়ার কারণে অন্যান্য যতগুলা টোকেন, তখন তো আহামরি টোকেন ছিল না। কি পরিমাণ টোকেন ছিল সেটাও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। ওই লিস্টটা আমি তৈরি করার চেষ্টা করছি কিছুটা। তো এই সময়টাকে বলা হয় আপনার ক্রিপ্টো উইন্টার। ওই সময়টাকে আপনি যদি গুগলে সার্চ করেন যে হচ্ছে ক্রিপ্টো উইন্টার কি বা ক্রিপ্টো উইন্টার কিভাবে কাজ করছিল ওই সময়, তখন আপনি এটা ডিটেইলস জানতে পারবেন। ঠিক আছে? এবং ২০১৯ সালের কথা যদি বলি, ২০১৯ সালটা হয় হচ্ছে বিটকয়েনের জন্য একটা আম রিকভারি একটা সিজন বলা যায়, যে ওই সময় হচ্ছে বিটকয়েন হচ্ছে কিছুটা রিকভারি করার চেষ্টা করে। ঠিক আছে? কারণ কি আস্তে, আস্তে মানুষ বাড়তেছে। ইউজার সংখ্যাটা ক্রিপ্টোকারেন্সিতে বা বিটকয়েনে কিভাবে ইউজার বাড়ছে সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। কোন সালে কি পরিমাণ ইউজার আসছিল। তাহলে আরো ডিটেইলস আপনি বুঝে যাবেন। তাহলে ২০১৯ সালের চার্টটা যদি দেখি তাহলে এখানে হচ্ছে দেখেন ২০১৯ সাল, ঠিক না? এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই যে এখানে দেখেন আপনার মাউস যেখানে আমি হবার করতেছি একটু নিচের দিকে দেখবেন এই জায়গাগুলোতে আপনার ডেট দেখাবে। অর্থাৎ আপনার জানুয়ারি থেকে আপনার প্রাইসটা কিন্তু আবার কি করে স্টার্টিং হওয়া শুরু করে। প্রাইস আপ হয়ে আবার আপনার প্রাইসটা এই পর্যন্ত প্রায় হিট করে। অর্থাৎ কত পর্যন্ত? প্রায় 14,000 এর কাছাকাছি সে প্রাইসটা আবার হিট করে। যখনই আবার এই পর্যায়ে যখন হিট করে তার মানে সে রিকভারি করার চেষ্টা করছে। মানে আপনার ডাউন হয়েছিল কিন্তু আবার আপ যাওয়ার চেষ্টা করছিল। কারণ এই জায়গাতে অনেকের কেনা ছিল। এই জায়গাগুলোতে আপনার অনেকে বাই করছিল। তো এই বাই গুলাতেকে তো ফিল আপ করতে হবে, ঠিক না? এখন সবাই তো লস করতেছে। তো ওই যারা লস করছিল তারা পুনরায় আবার ইনভেস্ট করতেছে। পাশাপাশি নতুন অনেক ইউজার আছে, অনেক ইনভেস্টর যারা আসছিল তারা পুনরায় আবার ইনভেস্ট করে, যে বিটিসি দাম তো এই জায়গাতে গেছিল কিন্তু আবার হয়তোবা যাইতে পারে। সেই ইচ্ছাতে বা সেই আগ্রহ নিয়ে তারা আবার যখন ব্যয় করা শুরু করছে তখন এইখান থেকে প্রাইসটা সোজা আপ হয়ে একটা রিকভারি করার একটা পজিশনে যে পৌঁছায়। অর্থাৎ $20,000 হিট না করলেও $14,000 পর্যন্ত সে যায়। যখনই এই জায়গাতে যখন প্রাইস যখন মুভ করে চলে গেছে তখন দেখা গেছে কি যে প্রাইস আবার যখন এই পর্যায়ে হিট করছে আবার সেম ভাবে সে আগের মতো আগের পর্যায়ে সে ডাউন হয়ে চলে আসছে। তো এই যে ডাউন হওয়াটার কথাটা বললাম যে আপনার প্রাইস হুট করে আপ হয়ে গেছে আবার হুট করে সেম ভাবে আবার ডাউন হয়ে গেছে। যেই তালে আপ হয়েছে ওই তালে আবার ডাউন হয়ে গেছে। তো এই মুভমেন্ট হওয়ার পরে যখন আবার এই প্রাইস যখন আসে আবার প্রায় $4,000 বা $3,000 এর কাছাকাছি সে আবার চলে আসে।
$10,000 ঘরে চলে আসে। তো এই আসার পরে দেখেন তার পরবর্তী যে মুভমেন্টগুলো হয়েছিল, সেই মুভমেন্টটা কিন্তু ম্যাসিভ আকারে হয়েছিল। সেটা একটু দেখি যে 2018 সালে আপনার কি হয় যে $13,000 পর্যন্ত হিট করে। তো এই সময়ে আপনার ইনস্টিটিউশনাল যে ইনভেস্টর যারা আছে, মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে, বড় বড় যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে থাকে, তো এই ইনভেস্টরগুলা কি করছে আপনার হচ্ছে এই মার্কেটের প্রতি আরো আগ্রহ দেখায়। কারণ তারা দেখছে $20,000 থেকে $3,000 আসার পরে আবার সে $15,000 বা $14,000 আবার চলে গেছে। তার মানে কি সে এর মধ্যে কোনো না কোনো একটা কিছু আছে। তারা রিসার্চ করা শুরু করলো, তারা এখানে ইনভেস্ট করা শুরু করলো। এবং তাদের সবথেকে বেশি আগ্রহ ছিল হচ্ছে ডিএফআই অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের ক্ষেত্রে। যেমনটা আমরা ব্যাংকিং সেক্টরের কথা বলি, এই সেম ব্যাংকিং সেক্টরটাকে হচ্ছে আপনার এই সেক্টরের মধ্যে নিয়ে চলে আসা। অর্থাৎ আপনার ফিয়াট কারেন্সি অর্থাৎ আমাদের যে কাগজের টাকা আছে, সেই কাগজের টাকা যেমন ব্যাংকিং সিস্টেমে কাজ করে, সেম ভাবে ভার্চুয়াল কারেন্সি বা হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সি যে কারেন্সিগুলো এখানে তৈরি হচ্ছে, সেই কারেন্সিগুলোকে অ্যাজ এ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স হিসেবে অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম একটা তৈরি করে ফেলা। অর্থাৎ যেখানে কোনো আপনার গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবে না, কোনো পার্সোনাল কোনো ব্যক্তি থাকবে না, যে ব্যক্তি আপনার এখানে এটাকে কন্ট্রোল করতে হবে। এটা গ্লোবালি থাকবে। তো এটার প্রতি আগ্রহ হয়েছে, পাশাপাশি স্টেবল কয়েন সেখান থেকে তার যাত্রা শুরু করছে। অর্থাৎ তার জার্নিটা একদম তার এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? যে এই পর্যায় থেকে তার জার্নিটা শুরু হয়েছে এবং এখান থেকে আপনার স্টেবল কয়েনগুলো নতুন, নতুন করে তারা হচ্ছে মার্কেটে তাদের সাপ্লাইটা বাড়াতে শুরু করছে। পরে এখানে দেখা যাচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ আপনার মার্কেট ক্যাপটা ইনক্রিজ হয়। অর্থাৎ এই বছরের শেষে অর্থাৎ 2019 সালের শেষে দেখা যায় মার্কেট ক্যাপ আগে ছিল হচ্ছে $120 বিলিয়ন, পরে এই মার্কেট হয়ে যায় আপনার $200 বিলিয়ন। ঠিক আছে? তার এটা হচ্ছে 2019 সালের হচ্ছে তার অ্যাচিভমেন্ট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তো 2019 সাল যখন শেষ হয়ে গেল, 2020 সালের আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনার কি হয়ে গেল? আপনার প্যান্ডামিক দেখা গেল। অর্থাৎ কোভিড-19 অর্থাৎ আমরা তো সবাই জানি করোনা যে প্যান্ডামিকটা ছিল। তো এই প্যান্ডামিকের সময় সবাই কিন্তু মার্কেটে সরি সবাই হচ্ছে কিন্তু বসেছিল। অর্থাৎ সবাই কিন্তু সবার চাকরি কিন্তু অনেকে চাকরি চলে গেছে, অনেকে অনলাইনে তাদের হচ্ছে কাজ করে গেছে। কিন্তু বেশিরভাগ কিন্তু চাকরি চলে গেছে, সবাই বাসায় বসা ছিল। তো এই বাসায় বসা অবস্থায় আপনার এটা একটা মার্কেটিং হয়ে যায়। সবাই খুঁজতেছিল যে অল্টারনেটিভ কোনো আর্নিং সোর্স আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা কিন্তু এখানে কি একটা ফুলে ফেঁপে ওঠে। তো ইউজার বেসটা কিভাবে বাড়ছে সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো এই যে এখানে যে হিউজ পরিমাণ মানুষ যে এখানে এনরোল করে বা হিউজ পরিমাণ মানুষ যে এখানে যে এন্ট্রি করতেছে, তো এন্ট্রি করার ফলে দেখা যাচ্ছে কি যে বিটকয়েন কিন্তু আপনার ডাউন হয়েছিল কত পর্যন্ত? এই যে এখানে দেখেন প্রায় হচ্ছে $4,000-5,000 কিন্তু এখানে কিন্তু ডাউন করে। এই পর্যন্ত কিন্তু ডাউন করে অর্থাৎ প্রায় 4,000 বা 7,000 পর্যন্ত সে ডাউন করে। তো এই যে ডাউন করার পরে আপনার বিটিসি কিন্তু রিকভারি করে হচ্ছে 2020 সালে। তো এই যে এখান থেকে যে রিকভারিটা শুরু হয়, এই রিকভারিটা শুরু হওয়া কিন্তু যখনই শুরু হয়েছে আর কিন্তু শেষ হয় নাই। তো বিটিসি তখন হচ্ছে 7,000 4,000 থেকে 7,000 7,000 থেকে তার জার্নিটা শুরু করে। তো শুরু করার পরে আপনার হচ্ছে 2020 এর একদম ডিসেম্বর পর্যন্ত এটা $29,000 পর্যন্ত হিট করে। আমরা যদি এখানে চার্ট একটু খেয়াল করি, তাহলে আপনি এখানে দেখতে পাবেন আমরা যদি ডিসেম্বর, এই যে ডিসেম্বর কিন্তু এটা, হ্যাঁ? তো এই পর্যন্ত আপনার $29,000 পর্যন্ত সে কিন্তু হিট করে। এটা কিন্তু পরের বছর জানুয়ারি। এটা কিন্তু 21 সালের জানুয়ারি। আর এই ক্যান্ডেলটা হচ্ছে এই প্রাইজের চার্টটা হচ্ছে আপনার ডিসেম্বর 2020 এর। আর এটা হচ্ছে 21 এর। তাহলে আপনার এই পর্যন্ত সে কিন্তু আপ হয়ে যায়। এই পর্যন্ত আপ হয়ে যায় অর্থাৎ $29,000 পর্যন্ত সে কিন্তু হিট করে। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে? এখানে অনেক কোম্পানি এখানে কাজ করা শুরু করে এবং পাশাপাশি আপনার বিভিন্ন যে বড়, বড় কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলা বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে তারা নামকরণ শুরু করে। কারণ বিটকয়েনে তো যে পরিমাণ ভ্যালু তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু গোল্ডেরও কিন্তু কখনো তৈরি হয় নাই। গোল্ডের সাপ্লাই কম, গোল্ডের ভ্যালিডিটি বেশি, গোল্ডের চাহিদা বেশি। কিন্তু তারপরেও হচ্ছে গোল্ডের ওই পরিমাণ ভ্যালু হয় না, যত পরিমাণ ভ্যালু হয়েছে আপনার ক্রিপ্টোকারেন্সিতে। কারণ এই সময় কেউ জানে না যে ভ্যালু জিনিসটা কি? কিভাবে ভ্যালু জেনারেট করতে হয়, কিভাবে ভ্যালু জেনারেট হবে? এই জিনিসটা কেউ এইভাবে জানে না। কারণ তখন সবাই নতুন ছিল। কারণ হচ্ছে করোনা প্যান্ডামিকের কারণে যে অবস্থাটা তৈরি হয়ে গেছে, তখন কারো মাথা ওইভাবে কাজ করে না যে এই জিনিসটা আমরা বুঝতে হবে। সবাই দেখছে যে এখান থেকে আর্নিং অপরচুনিটি আছে, তাই সবাই হচ্ছে এখানে ইনভেস্ট করা শুরু করছে এবং হুড় করে সেটাকে প্রাইসটাকে আপ করানো হয়েছে। তো বাই দ্য এন্ড অফ দ্য 2020 অর্থাৎ 2020 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আপনার ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট ক্যাপটা আছে, এইটা $750 বিলিয়ন হিট করে। অর্থাৎ যেটা 2019 এ $200 বিলিয়ন ছিল, যেটা 2020 এ হয়ে যায় প্রায় 750 বিলিয়ন, অর্থাৎ প্রায় 4 গুণ পর্যন্ত সেখানে সে গেইন করে। তাহলে এটা কিন্তু হিউজ ছিল 2020, কিন্তু 2020 এও কিন্তু সেখানে কিন্তু $29,000 কিন্তু সে হিট করে। এবং 2021 সালে যদি আমরা দেখি, তাহলে সেখানে নিউ হাই সে ক্রিয়েট করে এবং 2000 নিউ হাই যেমনটা বললাম ভিডিও কিন্তু প্রথমে কিন্তু আমরা বলছিলাম যে আপনার এখানে কি হয়েছিল যে এখানে আপনার রোলার কোস্টারের মতো ফুল করে আপ হয়, ফুল অফ আপস এন্ড ডাউন দুটাই কিন্তু ঘটে। আপ যে পরিমাণে হবে, ডাউনও সেম পরিমাণে কিন্তু ঘটে। তো এখানেও সেম জিনিসটাই হয়েছিল। আপনার বিটকয়েনটা হচ্ছে আপনার রেকর্ড ব্রেক করে, অর্থাৎ পুরা
পৃথিবীর মধ্যে একটা রেকর্ড ব্রেক করে যে এত পরিমাণ ভ্যালু কখনো কোনো অ্যাসেটের হয় নাই। ডিজিটাল অ্যাসেট বলেন বা হচ্ছে আপনার অফলাইন অ্যাসেট বলেন, কোনো অ্যাসেটে এরকম পরিমাণ রেকর্ড কখনো হয় নাই। তো বিটকয়েন প্রথম তার রেকর্ড হচ্ছে ব্রেক করে আপনার এপ্রিল মাসে। ইন এপ্রিল আপনার বিটকয়েন হিট $65,000। আপনার $65,000 সে তার প্রাইস হিট করে। যদি এখানে যদি প্রাইসে যদি দেখি, তাহলে এইটা হচ্ছে আপনার এই যেটা এপ্রিল, এটা কিন্তু সরি এটা নভেম্বর, এটা হচ্ছে এপ্রিল, তার অল টাইম হাই ক্রিয়েট করে এখানে এপ্রিলে আপনার হচ্ছে প্রায় $65,000। তারপরে আপনার কিছুটা আপ হয়েছিল প্রায় $69,000, অর্থাৎ তার অল টাইম হাই আপনার প্রায় 2021 সালের দিকে তার প্রাইসটা হাই হয়। তো যখনই আপনার এখান থেকে প্রাইসটা যখন হাই হয়ে যখন এই পর্যায়ে গিয়েছিল, তখন হুট করে কিন্তু মার্কেটটা কিন্তু ডাউন হয়ে পায় আপনার আবার কিন্তু $28,000 কিন্তু চলে আসে। তাই অলমোস্ট প্রায় 3 গুণ পর্যন্ত সে কিন্তু এখান থেকে ডাউন করে। তার মানে সে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ডাউন করছিল। এই ডাউনটা কিন্তু আমরা কিন্তু যদি প্রিভিয়াস ইয়েতেগুলো যদি দেখি, তাহলে এখানেও কিন্তু সেম জিনিসটা দেখবেন যে আপনার প্রাইস এখান থেকে $20,000 হিট করছিল, হিট করার পরে পুনরায় ডাউনে আসলো, আসার পরে পুনরায় সে আবার $14,000 হিট করলো। ঠিক আছে? তারপর আবার ডাউনে দিল, তারপর আবার আপ হয়েছে, ঠিক না? এখানেও সেম জিনিসটা কিন্তু ঘটছে যে আপনার বিটিসি আপনার একটা হাই ক্রিয়েট করছিল $65,000, আর ক্রিয়েট করার পরে আপনার পুনরায় একটা ডাউন দেয় 3 গুণ পর্যন্ত, আবার ডাউন দেয়, কিন্তু তখন আগের পর্যায়ে 2018 সালে যেমনটা আমরা দেখলাম যে $20,000 থেকে আপনার $20,000 হিট করে $3,000 আসলো, 3,000 থেকে 14,000। তার মানে অল টাইম হাই তখন কিন্তু আর ব্রেক করতে পারে না, মানে $20,000 কিন্তু ব্রেক করতে পারে না। কিন্তু এবার কি করছে যে আপনার কততে ছিল আপনার 65,000 ছিল, 65,000 থেকে আপনার ডাউন হয় হচ্ছে আপনার $28,000 পর্যন্ত। $28,000 থেকে কি করে, তার আগের যে হাইটা ছিল এটাকে তারা ব্রেক করে, এই যে ব্রেক করে এই পর্যন্ত হিট করে। এই যখনই ব্রেক করছে তখনই আপনার কি হয়েছে, এই মার্কেট নতুন একটা মুভমেন্ট শুরু করছে, একটা ম্যাসিভ একটা ডাউন করা শুরু করে। কারণ এখানে অনেক বড় বড় কোম্পানি তাদের লোভ সামলাতে পারে নাই, ইউজারদের টাকা মেরে দিয়ে হাবি জাবি অনেক কিছু প্রতারণা করে তারপর চায়না ব্যান করলো বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মাইনিং কে। তো সে তারপর দেখা গেল যে হিউজ পরিমাণ মার্কেট ডাউন দিল, ডাউন দিয়ে একটা মার্কেট একটা কলাপস করলো। ঠিক আছে, এই যে কলাপস করা শুরু করলো মার্কেট, তখন আর থামে নাই, থামছে কোথায় গিয়ে, আপনার এই যে $15,000 গিয়ে থামছে, যেটা 2020 সালে যেখান থেকে শুরু করছিল সেম জায়গাতে আপনার 2023 সালে এসে আপনার মার্কেটটা দম নেয়। তো এখানে আমরা যদি দেখি এই পর্যায়ে কি হয়েছে যে আপনার যে মিডিয়া অর্থাৎ মধ্যবর্তী সময়, অর্থাৎ 2021 সালের মধ্যবর্তী সময় চায়না কি করেছে, ক্রিপ্টোকারেন্সি ব্যান করে, এবং ইউএসএ কি করতেছিল, ইউএসএ এটার উপর খেলতেছিল, বিভিন্ন ধরনের রেগুলেশন আনতেছিল, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিতেছিল। তো ফলে দেখা যাচ্ছে কি যে বিটকয়েন হুট করে 65,000 বা $69,000 থেকে বা $67,000 থেকে ডাউন হয়ে $30,000 চলে আসে। বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বিটকয়েন সেই ক্ষেত্রে কি করে, যে রিকভারি করার চেষ্টা করে $50,000 বা ওই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, কিন্তু আর সে রিকভারি করতে পারে না। তো ওই সময় আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট 21 সালে ডাউন হওয়ার পূর্বে আপনার মার্কেট ক্যাপ দাঁড়ায় হচ্ছে $2.3 ট্রিলিয়ন, পুরা ক্রিপ্টো মার্কেট, যেটা 2020 সালে ছিল $750 বিলিয়ন, সেটা আপনার দাঁড়ায় $2.3 ট্রিলিয়ন। তার মানে মার্কেট ক্যাপ বাড়ছে কত গুণ পর্যন্ত। তাহলে 21 সালে যদি এটা দেখে, এখন 22 সালে কি হয় যে নতুন করে একটা ডাউন শুরু হয়, নতুন করে আপনার এখানে যেমন এখানে মেজর প্রজেক্ট যেমন টেরা লুনা, পাশাপাশি হচ্ছে এফটিএক্স, এগুলো কলাপস করা শুরু করে, যেখানে পাই হিউজ পরিমাণ মার্কেট ডাউন হওয়ার একটা আপনার অপরচুনিটি রাখে। তো এই 2022 সালে আপনার কি হয়েছে, পুরো মার্কেট একদম লালে লাল হয়ে গেছিল। ঠিক আছে, আপনি যদি দেখেন পুরা মার্কেট আপনার 2022 সাল পুরাটাই ডাউন, আপনার 2023 সালে এসে কিছুটা রিকভারি করার চেষ্টা করছে। ঠিক আছে, কিছুটা না, একদম পুরো ফুল দমে রিকভারি করার চেষ্টা করছে। তো 2 বছরে সে তার অল টাইম যে হাইটাও ছিল, আগে যে হাইটা ছিল সেটাকে ব্রেক করে ফেলে। তো 2022 সালে আপনার কি হয় যে এই যে ডাউনটা হলো $20,000 পুনরায় যে ডাউনে চলে আসলো, আপনার 20,000 তখন হচ্ছে আপনার পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভ্যালু 2 ট্রিলিয়ন, 2.3 ট্রিলিয়ন থেকে সেটা ডাউন হয়ে 850 বিলিয়নে দাঁড়ায়। যেমনটা আমরা দেখছিলাম 2020 সালে যে 750, আর এখন এখানে এসে দাঁড়ায় হচ্ছে 850 বিলিয়ন। তার মানে 100 বিলিয়ন তো একটু তাও আপে ছিল। যাই হোক, কিন্তু ডাউনটা কিন্তু ম্যাসিভ হয়েছে। আর এই পর্যায়ে যে পরিমাণ যে এখানে মানুষ তাদের ফান্ড লস করছে, এটা বলা যায় না। এখানে প্রায় 22 থেকে 23 জন পর্যন্ত মেবি হচ্ছে আত্মহত্যা করছিল, যে তাদের যে ফান্ড এখানে যে লস হয়েছিল। যাই হোক, 2023 সালে কি হয় যে স্লো কামব্যাক, অর্থাৎ আস্তে আস্তে কামব্যাক করা শুরু করে। আপনি যদি চার্টে যদি একটু খেয়াল করেন, দেখবেন যে চার্ট আস্তে আস্তে দেখেন কিন্তু গ্রো করতেছে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা যদি চার্টটা যদি দেখি, আস্তে আস্তে আপ ডাউন করে আপ হচ্ছিল। এই স্লো কামব্যাকের ক্ষেত্রে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে বিটকয়েন আপনার $20,000 থেকে আপনার 20,000 না, আপনার 14-15,000 16,000 পর্যন্ত আপনার ডাউনে আসছিল, $16,000 ঘরে আসছিল। তো এই পর্যায় থেকে আপনার 2023 সালে কামব্যাক করে $42,000 পর্যন্ত সে কিন্তু হিট করে। কিন্তু আপনার বিটকয়েন
বিটকয়েন হিট করলেও আপনার অল্টারনেটিভ অন্যান্য কয়েন কিন্তু সে যার জায়গায় যেমন ছিল সেই জায়গাতে আছে, হয়তো বা 2 গুণ পর্যন্ত বা 100% বা 80% পর্যন্ত পাম্প করছে, কিন্তু তার ডাউন ছিল হচ্ছে কিন্তু প্রায় 70 থেকে 80 গুণ পর্যন্ত। সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ডাউনের পরেও কিন্তু আমরা সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওইভাবে রিকভার করতে পারি না। কিন্তু ওই পর্যায়ে আপনার বিটিসি আপ হওয়ার পরে তখন দেখা গেছে কি যে আমেরিকা আপনার বিটকয়েনের ইটিএফ কে অ্যাপ্রুভ করতেছিল। ঠিক আছে, বিটকয়েনের ইটিএফ হচ্ছে এমন একটা টপিক বা এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটার কারণে কোনো ব্যক্তি যদি চায় সে স্টক মার্কেট থেকে বিটকয়েন কিনতে পারবে, কিন্তু স্টক মার্কেটে বিটকয়েনকে এইভাবে কখনোই লিস্টেড করানো পসিবল না। কারণ বিটকয়েনের টেকনোলজি হচ্ছে আপনার ব্লকচেন, আর ব্লকচেনটা হচ্ছে ভার্চুয়াল, যেটা হচ্ছে আপনার কখনোই এই মার্কেটে আনা কখনোই পসিবল হবে না। তো এই মার্কেটে যখন আনা পসিবল হবে না তখন দেখা যাচ্ছে কি যে আপনার এটা স্টক মার্কেটে কখনো লিস্টেড করানো যাবে না। কিন্তু এমন একটা টেকনোলজি বা এমন একটা পন্থা আছে যে পন্থার মাধ্যমে আপনার বড় বড় কোম্পানি বা বড় বড় যেসব কোম্পানির ফান্ড অনেক বেশি তারা ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এই তারা নিজেদের অ্যাকাউন্টে বিটকয়েন কিনে রাখবে এবং সেই যে বিটকয়েন তারা কিনে রাখতেছে সেটার একটা ছোট ছোট অংশ আপনার ইটিএফ এর মাধ্যমে আপনার স্টক মার্কেটে লিস্ট করাবে। তার মানে এখানে স্টক মার্কেটে যারা বিটকয়েন কিনতে চাচ্ছে তারা ওই কোম্পানিগুলোর কাছ থেকে ছোট ছোট অংশ করে আপনার বিটকয়েন ইটিএফ কিনতে পারবে। এটা নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা করব, সমস্যা নাই, নেক্সট একটা ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করবো, তখন আরো বিস্তারিত জানতে পারবে। তো এর ফলে কি হলো, যারা ক্রিপ্টোকারেন্সিতে আসতে ইচ্ছুক না তারাও বিটকয়েন ইনভেস্ট করতেছে, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ আসতেছে। তো এইভাবে দেখা যাচ্ছে ইউজার অনেক বাড়তেছে। তার মানে ক্রিপ্টোকারেন্সির আলাদা একটা টেকনোলজিতে আলাদা ইউজার বেজ আছে, সেখানে দেখা যাচ্ছে স্টক মার্কেটে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে স্টক মার্কেটে ইনভেস্ট করে তারাও আস্তে আস্তে বিটকয়েনের দিকে ইনভেস্ট করা শুরু করলো। তো এইভাবে যখন বিটকয়েনে যখন স্টক মার্কেটের ইউজাররা যখন ইনভেস্ট করা শুরু করলো তখন আস্তে আস্তে বিটকয়েনে আপ হওয়া শুরু করলো। এই বিটকয়েন যখন আপ হওয়া শুরু করলো তখন ক্রিপ্টোকারেন্সি যে অন্যান্য টোকেনগুলো আপ হওয়া শুরু করলো, কারণ অন্যান্যরা হচ্ছে আপনার এই দিকগুলোতে একটু ফোকাস করা শুরু করলো। তো করার পরে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার টু দা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টোটাল মার্কেট ক্যাপ দাঁড়ায় $1.5 ট্রিলিয়ন, অর্থাৎ 850 বিলিয়ন থেকে আপনার $1.5 ট্রিলিয়ন সে হিট করে। এবং 2024 সালে যদি আমরা যদি হিসাব দেখি তাহলে 2024 সালে হচ্ছে ব্রেকিং একটা রেকর্ড করে, যেমন আমরা গত বছরে যে যে রেকর্ডটা আমরা মার্ক করতে পারছি সেটা হচ্ছে আপনার বিটকয়েন হচ্ছে আপনার $1 লক্ষ ক্রস করে হচ্ছে ডিসেম্বরে, অর্থাৎ গত মাসে, আর এখন আমরা জানুয়ারিতে আছি, গত মাসে হচ্ছে বিটকয়েন $1 লক্ষ হিট করে। তো $1 লক্ষ হিট করার পরে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু আপনার $1.8 ট্রিলিয়ন হিট করে। একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি 2022 সালে 2021 সালে যদি হিসাব করি, 2021 সালে বিটকয়েনের প্রাইস কিন্তু $65,000 হওয়ার পরেও আপনার মার্কেট ক্যাপ কিন্তু 2.3 ট্রিলিয়ন হয়। তার মানে কি $65,000 কিন্তু 2.3 ট্রিলিয়ন। তার মানে কি $1 লক্ষ যখন বিটিসি ক্রস করছে তখন আপনার কি হওয়ার কথা ছিল, এটা আপ হয়ে গেল আপনার, এটা কিন্তু প্রায় 2.8 ট্রিলিয়ন না, এর থেকে বেশি হওয়ার কথা ছিল, ঠিক না? মানে এই মার্কেট ক্যাপ হিট করার পরে, সরি ওই প্রাইস হিট করার পরে কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ অন্যান্য সকল টোকেন, যতগুলো টোকেন কিন্তু ওই 2021 সালে ম্যাসিভ পরিমাণে ম্যাসিভ পরিমাণে পাম্প করছিল সেগুলো কিন্তু আর ওইভাবে কিন্তু পাম্প করতে পারে না, ফলে এই পরিমাণ ডাউন কিন্তু এখানে কিন্তু রয়েই গেছে কিন্তু। তো এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যে ডিসেম্বর আপনার 2024-এর 28 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 4 দিন আগে আপনার যে গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপিটাল যেটা ছিল সেটা হিট করে হচ্ছে প্রায় 3.3 ট্রিলিয়ন। কেন হিট করলো? কারণ বড় বড় অনেক কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আসছে যেগুলোর মার্কেট ক্যাপই হয়ে গেছে আপনার $2 থেকে $3 বিলিয়ন। তার মানে এরকম যদি 20টা কোম্পানি যদি নতুন করে রিলিজ হয়, 20টা কোম্পানি আসে নাই, 5 থেকে 10টা কোম্পানি যদি এই ভ্যালু নেই যদি মার্কেটে আসে, তাহলে দেখা যাচ্ছে $20 থেকে $30 বিলিয়ন সে নিজেই মার্কেট তৈরি করে ফেলছে। তাহলে এইভাবে অন্যান্য নতুন কিছু টোকেন আসছে, আর কিছু কিছু টোকেনে ম্যাসিভ পরিমাণে আমরা আপ দেখছি, অর্থাৎ 3 থেকে 4 গুণ পর্যন্ত আপ হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে 3.3 ট্রিলিয়ন পর্যন্ত এখানে মার্কেট হিট করার চান্স পাইছে। তো এটা ছিল হচ্ছে 2023 সালে। তো এখন আমরা যদি হচ্ছে মার্কেটের যে ক্যাপিটাল যদি গ্রোথ আপনি যদি আমরা যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 2018 সালে এটা পাইছিল হচ্ছে $120 বিলিয়ন, যেমনটা দেখছিলাম। 2019-এ এটা দাঁড়াইছিল কত? 2019-এ আমরা 200 বিলিয়ন দেখছিলাম, এবং 2020-এ আমরা দেখছিলাম যে এটা প্রায় $750 বিলিয়ন হিট করে, এবং 2021 সালে প্রথমবারের মতো সেটা $2.3 ট্রিলিয়ন হিট করে, এবং 2022 সালে সেই মার্কেট ক্যাপটা পুনরায় ডাউন হয়ে 850 বিলিয়নে হিট করে, যেটা 2020-এর কাছাকাছি কিন্তু চলে আসছিল। এরপরে তার যাত্রা শুরু হয় 2023-এ, তার টোটাল মার্কেট ক্যাপ দাঁড়ায় প্রায় $1.8 ট্রিলিয়ন, এবং 2024 সালে এবং লাস্ট 28 সালের যে ডাটাটা ছিল সেই ডাটা অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির
টোটাল মার্কেট ক্যাপ দাঁড়ায় হচ্ছে 3.3 ট্রিলিয়ন ডলারে। ঠিক আছে? তো এটা ছিল তার পুরো মার্কেটের ক্যাপিটাল, এইভাবে গ্রো করছে। তো এখন আমরা যদি একটা হিসাব করি, আপনাদের অনেকের একটা কোশ্চেন থাকে যে ওই সময়কার মার্কেট আর এই সময়কার মার্কেটের মধ্যে কি কি ডিফারেন্স আছে। দেখেন 2018 সাল পর্যন্ত আপনার মার্কেটে অতটাও কিন্তু টোকেন ছিল না যতটা টোকেন আপনার 2020-21 সালে রিলিজ হয়েছে। বড় বড় সকল টোকেন কিন্তু, অর্থাৎ যেগুলো হিউজ পরিমাণে ম্যাসিভ পাম্প করছে বা বড় পরিমাণে হচ্ছে অল্ট কয়েন, মানে যেগুলো 10, 11, 12, 13, 14 সালেও ছিল, ওই টোকেনগুলো কিন্তু 2020 সালে এসে কিন্তু ম্যাসিভ পরিমাণ আপ করছে এই নতুন টোকেনের কিন্তু কারণে। ঠিক আছে? কারণ ওই যে কোম্পানিগুলো 2010 থেকে 2018 সাল পর্যন্ত ছিল, ওই টোকেনগুলো যে টেকনোলজিতে তৈরি হয়েছিল তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি হয়েছিল। ওই টেকনোলজিগুলো যখন 2020-21 সালে যখন নতুন 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 কোম্পানি আসছিল, তখন আগের কোম্পানির টেকনোলজি ইউজ করতেছিল। তার মানে এই টোকেনটা আপ হচ্ছিল, মানে ওই টোকেনটাও ইনডাইরেক্টলি আপ হয়ে যাচ্ছিল। এইভাবে আপ হওয়ার ফলে দেখা যাচ্ছিল মার্কেটে ম্যাসিভ একটা ইমপ্যাক্ট আসতে শুরু করে। ফলে বড় পরিসরে মার্কেটে বা টোকেনগুলার প্রাইস বাড়তে থাকে নতুন নতুন ট্রেডারদের কারণে। এখন নতুন নতুন ট্রেডার যারা আসে এই মার্কেটে, বা যারা হচ্ছে হুট করে মার্কেটে যখন ইনরোল করে বা এন্ট্রি করে, তখন দেখা যায় তাদের আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম যে কিছু বেসিক নলেজের গ্যাপ থাকার কারণে তারা হচ্ছে এগুলো বুঝতে পারে না যে কখন কোন মার্কেটে ভ্যালু কতটুকু হইতে পারে, কতটুকু করা পসিবল, কতটুকু হইলে আমাদের সেখান থেকে স্কিপ করা প্রয়োজন, কোথায় ইনরোল করা প্রয়োজন, এন্ট্রি বা এক্সিট করা প্রয়োজন। এই বিষয়গুলো না জানার কারণে এই নতুন ট্রেডারদের কারণে প্রাইসগুলো ফ্লাকচুয়েট করে এবং প্রাইসগুলো হুট করে আপ হয়ে যায় এবং হুট করে ডাউন হয়ে যায়, যেটাকে আমরা তখন বলতেছিলাম রোলার কোস্টারের মতো, যে হুট করে আপ হয়ে যাবে আবার হুট করে হচ্ছে সেটা ডাউন হয়ে যাবে। তো এখানে আমরা যদি দেখি যে 2010 থেকে 2013 সালে যখন আর্লি স্টেজ ছিল এই মার্কেটটা, কারণ 2008-এ যখন হচ্ছে সাতোশি নাকামোতো আপনার টেকনোলজি নিয়ে যখন সে আবির্ভাব হয়, যখন সে এটাকে ইন্ট্রোডিউস করায়, তখন দেখা যাচ্ছে কি যে তেমন একটা মানুষ এটার প্রতি আগ্রহী ছিল না। কিন্তু যখন আস্তে আস্তে মাইনিং শুরু হলো, অর্থাৎ যখন সাতোশি নাকামোতো সহ তার সাথে যে ডেভেলপাররা ছিল, অর্থাৎ ক্রিপ্টোগ্রাফার যারা ছিল, তো তারা কি আস্তে আস্তে যখন এটা নিয়ে কাজ শুরু করলো, যখন মাইনিং শুরু করলো, তখন আস্তে আস্তে পরিস্থিতিটা কিছুটা হলো লাভ করতেছিল। তো অফিসিয়ালি সেটা 2010 থেকে তার জার্নি শুরু হয়। 2009-এ মাইনিং শুরু হওয়ার পর থেকে 2010-এ তার জার্নি শুরু হয়। তো 2010-এ যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার 2010-এ প্রথম লঞ্চ হচ্ছে বিটকয়েন, 2011-তে লঞ্চ হয় লাইট কয়েন, 12-তে রিপল, এবং হচ্ছে 2013 সালে হচ্ছে ডোজি কয়েন। তো এই যে প্রথম সারির যে টোকেনগুলো আমরা যদি মার্কেট এখন যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে এই টোকেনগুলো এখন টপ লিস্টের দিকে আছে। তো এখন যদি এই টোকেনগুলো টপ লিস্টে থাকে, তাহলে অন্যান্য যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু টপ লিস্টে মোটামুটি থাকলেও আপনার এগুলা কিন্তু মার্কেটকে লিড দিচ্ছে। তাহলে বিটকয়েন হচ্ছে আপনার শুধুমাত্র সেই বিটকয়েনই থাকবে, কিন্তু আপনার অন্যান্য যে টোকেনগুলো আছে এখানে যেটা বলতেছি 11, 12, 13 কথা যেটা বলতেছি, যে লাইট কয়েন, রিপল, ডজি কয়েন, এই টোকেনগুলো হচ্ছে পুরো অল্টারনেটিভ যে কয়েনগুলো আছে, মানে বিটকয়েন বাদে যে কয়েনগুলো আছে সেইগুলোকে সে কি করে, অল্টার করে, মানে হচ্ছে ওইগুলোকে সে কন্ট্রোল করে। তাহলে বিটকয়েন তো পুরো মার্কেটকে সে ক্যাপচার করতেছে, মার্কেটকে সে কন্ট্রোল করতেছে, কিন্তু তারপরও অল্ট কয়েন বিটকয়েনের অনুসরণ করতেছে, পাশাপাশি এই বড় বড় টোকেনগুলোকে সে অনুসরণ করতেছে। তাহলে 2010 থেকে 2013-তে এই বড় বড় টোকেনগুলো হচ্ছে বড় বড় মার্কেট ক্যাপের টোকেনগুলো তখন রিলিজ হয়। 2010-এর দিকে যদি দেখি, তখন হচ্ছে গ্রোথ ফেজ, যেটাকে বলা হয় গ্রোথ ফেজ, আস্তে আস্তে এটা ডেভেলপ হইতেছিল। তো ওই সময়টাতে 5টা টোকেন রিলিজ হয়, 2014-তে 5টা টোকেন রিলিজ হয়, তার মধ্যে হচ্ছে দুইটা সব থেকে পাওয়ারফুল টোকেন হচ্ছে, সেটা হচ্ছে মনেরো, আর একটা হচ্ছে ড্যাশ। তো এই মনেরো এবং ড্যাশ হচ্ছে আলাদা টেকনোলজি। ঠিক আছে? তারা আলাদা একটা টেকনোলজি নিয়ে কাজ করতেছে। বিটকয়েনেরই একটা টেকনোলজি আছে, সেই টেকনোলজিকে তারা আর একটু মডিফাই করে কাজ করতেছে। যেমন বিটকয়েন হচ্ছে, ধরেন বিটকয়েন যদি 100-তে 100 পায়, তাহলে লাইট কয়েন পাবে 100-তে 120। কেন? কারণ হচ্ছে বিটকয়েনের থেকে বেশি হচ্ছে স্ট্রং এবং পাওয়ারফুল যদি বলা যায়, যে দ্রুত ট্রানজেকশন করতে পারে, তাহলে লাইট কয়েন এখানে পারফেক্ট ভাবে কাজ করবে। এরপর রিপলের যদি কথা বলা হয়, রিপল হচ্ছে তার টেকনোলজির দিক থেকে সে খুব দ্রুত ট্রানজেকশন করতে পারে, পাশাপাশি সর্বনিম্ন খরচে। ঠিক আছে? এরপরে যদি দেখা যায় 2015 সালের কথা যদি বলি, তাহলে 2015 সালে টোটাল হচ্ছে 4টা টোকেন রিলিজ হয়। তার মধ্যে সবথেকে পাওয়ারফুল টোকেনটা ছিল হচ্ছে ইথেরিয়াম, যেটা বর্তমানে লিড দিচ্ছে পুরো অল্টারনেটিভ কয়েনগুলোকে। এরপর 2016-তে যদি দেখি, তাহলে 2016-তে 6টা টোকেন রিলিজ হয়েছে সবথেকে ভালো টোকেনের মধ্যে থেকে, সেটা হচ্ছে আয়োটা আর হচ্ছে স্টিম। তো এইগুলা হচ্ছে আপনার গ্রোথ ফেজ যেগুলো আসছে। তাহলে 2017 থেকে 18 হচ্ছে 2017 এবং 18 সালকে বলা হয় আইসিও বুম, যেখানে হচ্ছে আপনার নতুন একটা টেকনোলজি আসে এবং সেই টেকনোলজির মাধ্যমে আপনার নতুন নতুন বিভিন্ন টোকেন আসা শুরু করে, এবং সেই সময় এত দ্রুত আপনার টোকেনগুলো হচ্ছে রিলিজ হইতেছিল, নতুন নতুন কোম্পানি প্রজেক্টগুলো টোকেন রিলিজ করতেছিল, যেটা হচ্ছে
অবিশ্বাস্য। তো গ্রোথ ফেজের পরে যখন আপনার আইসিও বুমটা আসে তখন 2017 সালে আপনার 87টা টোকেন রিলিজ হয় সবথেকে বড় টোকেনগুলোর মধ্যে থেকে। তো সেখানে সবথেকে বড় টোকেনগুলোর মধ্যে থেকে 3টা টোকেন সবথেকে বেশি পাওয়ারফুল ছিল, সেটা হচ্ছে কার্ডানো যেটাকে আদা বলা হয়, এবং 2 নম্বর হচ্ছে ট্রন যেটা হচ্ছে টিআরএক্স, এবং আরেকটা হচ্ছে ইওএস। আর 2018 সালে 2017 সালে 87টা টোকেন রিলিজ হলো, 2018তে রিলিজ হয় টোটাল হচ্ছে 95টা টোকেন। তার মধ্যে থেকে সব এই যে 17 এবং 18 এর মধ্যে হচ্ছে ইউএসটা রিলিজ হয়। তো এর মধ্যে সব থেকে পাওয়ারফুলটা যেটা ছিল সেটা হচ্ছে ভিসেন। ঠিক আছে, অর্থাৎ বড় বড় প্রজেক্টে সব থেকে ভালো স্ট্রং টেকনোলজি যে টোকেনগুলো ছিল সেগুলো কিন্তু 18 পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, এরপরে যদি আমরা যদি দেখি এগুলা কিন্তু একটা ধাপে, তাহলে আমরা আপনি যদি দেখেন এখান থেকে 4, তারপরে এখান থেকে হচ্ছে আপনার 15, তাহলে টোটাল 19, আর এই দিক থেকে ধরেন হচ্ছে আপনার হচ্ছে আপনার এখান থেকে 200টা টোকেন আছে, তাহলে টোটাল হচ্ছে প্রায় 205 থেকে 210টা টোকেন হচ্ছে আপনার 2010 থেকে 2018 সালের জার্নিতে কিন্তু রিলিজ হয়েছে। এখন আমরা যদি একটা হিসাব করি তাহলে সেটা হচ্ছে 2019 থেকে এবং 2020-এর কথা যদি বলি, তাহলে 19 এবং 20-এর ক্ষেত্রে সেটা হচ্ছে স্টেবিলিটি, মার্কেট একটা স্টেবিলিটি লাভ করে, যেখানে একটা আলাদা একটা ফেজের মধ্যে সে যেতে শুরু করে। তো এইখানে আপনার 2019 সালে টোটাল 45টা টোকেন রিলিজ হয়, তার মধ্যে থেকে হচ্ছে টপ টপ টোকেন ছিল হচ্ছে চেইন লিঙ্ক, যেটাকে বলা হয় লিঙ্ক টোকেন, আর একটা আছে হচ্ছে অ্যালগোরান যেটাকে বলা হয় অ্যালগো। তো এই দুইটা সব থেকে বড়, যেটার মার্কেট ক্যাপ এখন বর্তমান বেশি, সেই দুটো তখন রিলিজ হয়। আর 2020-এ তখন রিলিজ হয় হচ্ছে আপনার টোটাল হচ্ছে 55টা টোকেন, যেটার মধ্যে আছে সোলানা, তারপর হচ্ছে পোলকাডট। এরপরে আসে শুরু হয়েছে আপনার ডিএফআই। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের হচ্ছে ডিএফআই টেকনোলজিটা কখন ইন্ট্রোডিউস বেশি লাভ করে, 2019 সালে, ঠিক না? আমরা যদি 2019-এ যদি যাই তাহলে সেক্ষেত্রে দেখবো যে আপনার যে ইনভেস্টর যারা ছিল, ইনস্টিটিউশনাল যে ইনভেস্টর ছিল, তারা হচ্ছে ইন্টারেস্ট দেখা হচ্ছে ডিএফআই এর প্রতি, ঠিক না? তো এই 2024 2000 হচ্ছে আপনার 22-23-এ এসে আপনার তখন হচ্ছে এখানে যদি দেখি তাহলে হচ্ছে 2021-এ 21 থেকে 24-এর মধ্যে ডিএফআই এবং এনএফটি এরা এই ফেজটা আপনার সব থেকে বেশি স্ট্রং হয়ে যায়। 2021-এ আপনার টোটাল 75টা টোকেন রিলিজ হয়ে যায় সব থেকে ভালো টোকেনগুলোর মধ্যে থেকে, 22-এ 65টা, 23-এ 50টা, 2024-এ 30টা। এই টোটাল হচ্ছে 521টা টোকেনের জার্নি, যার মধ্যে থেকে দেখা যাচ্ছে প্রায় 50%-এর উপরে আপনার টোকেন রিলিজ হয়েছে 2019 থেকে 2020-এর মধ্যে। তাহলে এই জায়গাতে আপনার মার্কেট এখানে যে ফেজগুলো তৈরি করছিল, ঠিক আছে, 2018 থেকে, যেখান থেকে 2018 থেকে 2019-এর মধ্যে যে ফেজটা এখানে যে তৈরি হয়েছে, এই ফেজের মধ্যে আপনি এটার সাথে ওটাকে কম্পেয়ার করতে পারবেন না, কারণ এইখানে আপনার মেন টোকেনগুলো এখানে রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, মেন কোম্পানিগুলো এখানে রিলিজ হয়ে গেছে, তার মানে এই যখন রিলিজ হচ্ছিল নতুন একটা টেকনোলজি যখন আসতেছিল, তো ওই নতুন টেকনোলজির সাথে এখন পুরাতন টেকনোলজি মানে এবং ম্যাসিউর টেকনোলজির সাথে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন না, কারণ তখন নতুন নতুন আসতেছিল, কে ডিসিশন নেবে কে ডিসিশন নেবে না, এটার মধ্যে দ্বিতীয়দ্বন্দ্ব কাজ করতেছিল। তো এই দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য এখন বর্তমানে আপনার পুরো নেটওয়ার্ক, পাশাপাশি পুরো মার্কেট এখন স্টেবল হয়ে গেছে। তো স্টেবল হওয়ার পরে এখন বর্তমানে এই জায়গাগুলোতে কিন্তু স্টেবল ছিল না। আপনি যদি এই জায়গা যদি কল্পনা করেন, এই জায়গাতে মার্কেট স্টেবল ছিল না, কারণ এই জায়গায় মার্কেট যদিও যতটুকু স্টেবল হওয়ার কথা ছিল, টোকেনগুলো স্টেবল হচ্ছিল, কিন্তু এর প্রাইস স্টেবল হচ্ছিল না। কেন? কারণ এখানে নতুন অনেক ইউজার আসা শুরু করে। কিছুক্ষণ পরে আমরা দেখতেছি যে ইউজার কিভাবে আসে। তো এই ধাপে আমরা যদি বলি যে এখন বর্তমানে যে ফেজে চলতেছে, এখান থেকে তার সামনের দিনগুলোতে আগানো অনেক ইজি হয়ে যাবে। তো ওই পরিমাণে আগাইতে ডাউন হইতে পারবে না। আর ডাউন কেন হইতে পারবে না? একটু পরে আরেকটু ডিটেইলস আমরা কম কভার করার চেষ্টা করতেছি। তো এই ধাপে আমরা যেটা দেখতেছিলাম যে আপনার পুরা টোকেনের যে জার্নিটা সেগুলা কিন্তু একটা ফেজের মধ্যে দিয়ে আসে নাই। এটা একটা ধাপে, ধাপে আসছে। তার মানে মেইন টোকেন গুলাই আসছে হচ্ছে 2010 থেকে 2016 র মধ্যে, 2018 র মধ্যে। তো এই 18 র মধ্যে যেগুলো আসছে মানে পুরা মার্কেটে যে লীলা খেলা করার প্রয়োজন ছিল, মানে আসার ক্ষেত্রে যে লীলা খেলা করার প্রয়োজন ছিল সেগুলো সে কভার করে ফেলছে। এরপরে মার্কেটের স্টেবিলিটি কন্ট্রোল করার জন্য, স্টেবিলিটি বজায় রাখার জন্য বা স্টেবিলিটি আনার জন্য আপনার পুরা 19 থেকে 2022 পর্যন্ত আপনার জন্য সেটা এনাফ ছিল। কারণ এই সময়ের মধ্যে ট্রেডারদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে যে এই মার্কেট সবসময় সবভাবে কাজ করতে পারবে না। আপনি এখানে সব ডিসিশন এখানে আপনি ইনরোল করাইতে পারবেন না। আপনি এখানে এন্ট্রি করাইতে পারবেন না, এক্সিটও করাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই 19 থেকে 2022 সাল পর্যন্ত এটা ছিল একটা স্টেবিলিটির মার্কেট, যে মার্কেটকে একটা পজিশনে ফিক্সড করতে হবে। সেই ফিক্সড লেভেলটাই হচ্ছে ওই লেভেলটা। ঠিক আছে, এরপর 2023 থেকে 2024 এখন পর্যন্ত লং জার্নিটি আছে। তো এখন পর্যন্ত আমরা যদি ইউজারের দিকে তাকাই, এখন টোকেনের ক্ষেত্রে একটা কথা বলি, এখানে 521টা টোকেনই কিন্তু মার্কেটে নাই। এখন পর্যন্ত আপনার এই মার্কেটে টোটাল হচ্ছে এস্টিমেটেড প্রাইস 16,000 থেকে প্রায় 19,000টা টোকেন এখন পর্যন্ত আছে। তো আমি যা শুধু এগুলো 521টা টোকেনের কথা বললাম, এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং এর টোকেনের কথা বললাম, যেগুলো সব থেকে ভালো পারফর্ম করে এই মার্কেটে। ঠিক আছে, তো এরপরে
এটা গেল একটা টোকেনের দিক থেকে। তার মানে হচ্ছে আমাদের এই 20, 21, 22, 23, 24 সালে আপনার সবথেকে বেশি পরিমাণ টোকেন রিলিজ হয়েছে এবং আস্তে আস্তে সেই টোকেনগুলো স্টেবিলিটি লাভ করতেছে। মানে আগে যে টোকেনগুলো ছিল সেগুলো এখন স্টেবিলিটি লাভ করতেছে, ম্যাচুরিটি হচ্ছে বেশি, কারণ তারা তখনকার সময় নতুন ছিল, কিন্তু এখন তো তারা পুরাতন। এখন তাদের সাথে যে ট্রেডাররা ছিল, যারা এখানে ট্রেড করছে, যারা এখানে কন্টিনিউয়াসলি ডেভেলপে সাহায্য করতেছিল, বা যারা বিশেষ করে যারা ট্রেডার আছে, ইনভেস্টর আছে, তো তারা এখান থেকে তো ম্যাচুরিটি লাভ করছে, তারা বুঝে গেছে যে কোথায় কোন মুহূর্তে মার্কেট কি ধরনের মুভমেন্ট করতে পারে, সেটা এখন তাদের মুখস্থ। তো তাদেরকে এখন তো আর ওই রকম হচ্ছে ট্র্যাপে ফেলানো যাবে না। এই ট্র্যাপে ফেলানো যাবে না দেখে এখন মার্কেট আরো অনেক বেশি ম্যাচুরিটি লাভ করার চেষ্টা করবে সবসময়। এটা গেল একটা রিজন। এরপরে যদি আসি, যদি গ্লোবাল ক্রাইসিসের কথা যদি বলি, যে আপনার মার্কেট ওই সময় আপনার 2015 থেকে 2010-এর কথা বাদই দিলাম, কারণ ওই সময় মার্কেট অতটাই কোনো মুভি করে নাই। তো এই ক্ষেত্রে যদি আমরা যদি 2015 থেকে 2024-এর জার্নিটা যদি একটু দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে আপনার যখন এই পর্যায়ে যখন মার্কেট ছিল, এই পর্যায়ে যখন মার্কেট ছিল, তখন আমাদের গ্লোবালি কি কি ইম্প্যাক্ট ছিল, অর্থনীতিতে কি কি ধরনের ইম্প্যাক্ট আসছিল। তো 2015 থেকে 2024-এর কথা যদি বলি, তো এটা ছিল হচ্ছে আপনার ওই সময় মানে 2015-এর কথা যদি বলি, তাহলে সিভিল ওয়ার শুরু হয়, সিরিয়াতে সিভিল ওয়ার শুরু হয় বাশার আল আসাদের সময়। তো তার পতন হয়েছে এই বছরে, তার 2024 সালে আপনার হচ্ছে পতন হয়ে গেছে। তো এই সময় এটার কারণে তো আপনার গ্লোবাল ইকোনমিতে তেমন একটা ইম্প্যাক্ট আসে নাই, ঠিক আছে, এটা গেল একটা। তারপরে 2015 সালের কথা যদি বলি, 2015 সালে আবার ইয়েমেনের সিভিল ওয়ার শুরু হয়ে যায়। তো এই গৃহযুদ্ধ শুরু হওয়ার কারণে এখানেও তো আহামরি তেমন একটা ইম্প্যাক্ট আসার কথা না, কারণ ইয়েমেন, তারপরে হচ্ছে সিরিয়া, এগুলো তো আপনার ইকোনমি দিক থেকে আপনার এতটা স্ট্রং কোনো কান্ট্রি না, ঠিক আছে। যার কারণে হচ্ছে সেখানে যুদ্ধ হলেও আপনার গ্লোবালি ইম্প্যাক্ট তেমন একটা পড়ে নাই। তো এরপর যদি দেখি যে টেরোরিস্ট অ্যাটাক ইন ইউরোপ, অর্থাৎ 2015 থেকে 2016-তে টোটাল হচ্ছে 2টা অ্যাটাক হয় ইউরোপে। সেটা হচ্ছে এক হচ্ছে 2015 সালের প্যারিসে হামলা, এবং 2016 সালের হচ্ছে ব্রাসেলসে হামলা। তো এই 2টা হামলার কারণে তো আহামরি তেমন কোনো ইকোনমিক ডাউন হওয়ার কথা না, কারণ এইগুলো তো টেরোরিস্ট অ্যাটাক। তো টেরোরিস্ট অ্যাটাকের কারণে তো কোনো ইকোনমি ডাউন হয় না, ঠিক না? তো কিন্তু এই যে অ্যাটাকগুলো হচ্ছে, আমি এগুলো কেন বলতেছি, বলার রিজন হচ্ছে একটাই, যে আপনার ওই সময় মার্কেট আপনার যে পরিমাণ ফ্লাকচুয়েট করছে, আর এখনকার মার্কেট কি পরিমাণ ফ্লাকচুয়েট করছে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। তো 2018 সালে ইউএস চায়না ট্রেড ওয়ারে এখানে ইকোনমি কিছুটা ডাউন হয়েছিল, কিন্তু এতটাও না, কারণ 2018-তে শুরু হলে 2020 সালের দিকে এটা মোটামুটি একটা মিউচুয়াল হওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তারপরে এটা এখন পর্যন্ত এটা দ্বন্দ্ব চলে আছে, তো ওটা তো আহামরি তেমন একটা কিছু না, ঠিক আছে। তো ওখান থেকে গ্লোবালি তেমন একটা ইম্প্যাক্ট আসছে, বাট অতটাও না। এবার যদি যদি ব্রেক্সিটে আনসার্টেনটি, তো এইটা হচ্ছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত চলে, যেটা হচ্ছে আপনার আমেরিকা অর্থাৎ যুক্তরাজ্য হচ্ছে আপনার একটা গণভোটের অনুষ্ঠান আয়োজিত গণভোটের আয়োজন করে, যেখানে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে অর্থাৎ ইউ থেকে বের হয়ে আসার চিন্তা ভাবনা করতেছিল, ঠিক আছে। এখন পর্যন্ত ওই সময় এখন হয়তো বা ওইভাবে তারা এখন পর্যন্ত বের হওয়ার সুযোগ পায় না বা বের হয় নাই। তো ওটা তাদের বিষয়। তো এর কারণে আপনার ইনভেস্টররা মোটামুটি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, যে 2016 থেকে 2020-এর মধ্যে যে সময়টা ছিল। তো এই সময়ের মধ্যে যে বিষয়টা হচ্ছিল, যে এখানে ইনভেস্টররা বুঝতে পারতেছিল না যে তারা ইনভেস্ট কোথায় করবে, কিভাবে করবে, কারণ যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার ইনভেস্টররা কোন বিজনেসে বেশি ইনভেস্ট করবে, বা কোথায় হচ্ছে তাদের সামনের দিকে গুলোতে আগানো। তো এরকম তারা দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে সেখানে একটা আপনার অর্থনৈতিক একটা ক্রাইসিস দেখা দেয়। তো আহামরি কিন্তু না, খুব স্বল্প পরিসরে। তো এরপরে আসে হচ্ছে ভেনেজুয়েলান ইকোনমিক কলাপস। তো 2017 থেকে 18-তে ভেনেজুয়েলা হচ্ছে আপনার অর্থনীতিতে ভয়াবহ সংকটে পড়ে। তো ওটা তো আহামরি তেমন একটা গ্লোবাল ইম্প্যাক্ট কখনোই পড়ে নাই, তো পড়ার কথাও না। তো এরপরে যদি দেখি যে 2019 সালে হংকং প্রোটেস্ট, এটার মাধ্যমে কোনো প্রকার গ্লোবাল ইম্প্যাক্ট পড়ে নাই। মানে আমি এটাই দেখানোর চেষ্টা করতেছি যে আপনার যে 2015 থেকে 2024-এর যে জার্নিটা আছে, তো আমি যদি মেন যদি একটা জার্নি যদি ধরি, সেটা হচ্ছে আপনার চার্টের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আপনার এই চার্টের এই পর্যন্ত যদি দেখি, যদি 2022 পর্যন্ত যদি দেখি, এই যে এখানে যে প্রাইসেস যে ফ্লাকচুয়েট হয়েছে, তো এখানে কি খারাপ কোনো গ্লোবালে খারাপ কোনো কিছু ছিল কিনা, সেই বিষয়টা আমি বোঝার একটু চেষ্টা করব। তো এই জায়গাতে যদি খারাপ কোনো নিউজ থাকে বা খারাপ কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটার সাথে মার্কেট কি ধরনের ইম্প্যাক্ট দিছিল, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই জায়গাতে 16-19-এ তেমন একটা কোনো সম্ভাবনা আসেনি। এখন ধরেন এটা যদি একটা খারাপ নিউজ যদি হয়ে থাকে, তাহলে দেখেন আপনার 2019-এর এই যে 19-এর এইখান থেকে কিন্তু মার্কেট আপ হওয়া শুরু করে। মানে এই যে খারাপ নিউজটা ছিল, যে প্রোটেস্টের কথা ছিল, হংকং এর যে প্রোটেস্টের কথা ছিল, তো এটার কারণে তো আপনার ডাউন হওয়ার কথা, যদি আপনারা হিসাব করেন যদি ডাউন হয়, তাহলে কিন্তু ডাউন হয় না, কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি উপরে দিকে গেছে। তার মানে এই নিউজটা তেমন একটা ইম্প্যাক্ট ফেলে নাই মার্কেটে। হ্যাঁ, আপনার স্টক মার্কেট আর শেয়ার মার্কেটে কিছুটা ইম্প্যাক্ট ফেলছে ওইসব দেশের কোম্পানির উপরে, বাট আহামরি এইসব মার্কেটে তেমন একটা ইম্প্যাক্ট করে নাই।
এরপর যদি আপনার 2020 এবং 21-এর কথা যদি বলি, আপনার 2019 সেই প্যান্ডামিক, এই প্যান্ডামিকটা এমন প্যান্ডামিক না যে আপনার গ্লোবাল ইকোনমিকে টোটালি হচ্ছে ডাউন করছে, এমন না। আপনার ডাউন করছে ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার যে অনলাইনের যে যুগটা, অনলাইনের মেন যুগটা কিন্তু এই যুগটা ছিল। ঠিক আছে? আপনার অনলাইনে যে এআই বলেন বা যেটাই বলেন না কেন, সবকিছু চর্চা সবথেকে বেশি হয়েছে কিন্তু এই প্যান্ডামিকের সময়। যেহেতু সবাই হচ্ছে পর্যাপ্ত সময় পেয়েছে, বের হওয়ার পসিবিলিটি কম ছিল। তো যার কারণে সবাই যেহেতু ঘরে বসেছিল, তো সেক্ষেত্রে এখান থেকে হিউজ পরিমাণ তারা হচ্ছে নলেজ গেইন করছে এবং সেগুলো রিলিজ করছে। তো এই পর্যায়ে যদি দেখা যায় যে তখন ইকোনমি মোটামুটি অনেকটাই ডাউনে ছিল, খাদ্য সংকট দেখা দিচ্ছে, স্বাস্থ্য সংকট, অনেক কিছু হয়েছে। বাট দিন শেষে আপনার ডেভেলপমেন্টটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? তো এই যে যখন মানুষ যখন বসেছিল, তো তখন তো তারা এই মার্কেটগুলোকে আম তারা একর করে নেওয়ার চেষ্টা করছে। তারা এই মার্কেটে তখন এনরোল করছে, এই মার্কেটে এন্ট্রি করছে। তো ফলে দেখা যাচ্ছে কি যে আপনার এই মার্কেটটা তখন ফুলে ফেঁপে ওঠে। কারণ তখন তো মানুষের কাছে এমন না যে হচ্ছে প্যান্ডামিকটা হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে, এমনটা না। আপনার প্যান্ডামিকটা হঠাৎ করে হয়েছে, তার মানে মানুষের কাছে টাকা অলরেডি সঞ্চয় করা ছিল, সেখান থেকে তারা খরচ করা শুরু করছে। তো এই খরচ করতে করতে তারা এই মার্কেটে ইনভেস্ট করছে। তো সেক্ষেত্রে মার্কেটটা এই সময় অনেকটা ফুলে ফেঁপে ওঠে। তো এই ফুলে ফেঁপে ওঠার কারণে তো আহামরি মার্কেটে এটার সাথে আমাদের তেমন একটা কম ইম্প্যাক্ট পড়ে নাই। কারণ এই মার্কেটটা এই সময়টাতে হচ্ছে আপ হয়েছে, কারণ কি ইউজার সংখ্যা বাড়ছে। ইউজারটা আমরা একটু পরে দেখতেছি যে কি পরিমাণে ইউজার বাড়তেছিল। এরপরে যে অয়েল প্রাইস ক্র্যাশ 2020 সালে যে প্যান্ডামিকের কারণে অয়েল প্রাইস ক্র্যাশ হয়, কারণ সকল কারখানা সবকিছু বন্ধ হয়ে যায়। তো এটার কারণে আপনার অনেক খারাপ কন্ডিশন হলো, আপনার স্টক মার্কেট অনেক ডাউন হলো, আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা অনেক ফুলে ফেপে ওঠে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে তেলের কোনো সম্পর্ক ছিল না। এরপর যদি দেখি ইউএসএ রেকিয়াল প্রোটেস্টের কথা বলি, এগুলো আসলে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে নাই। যা ফেলার ফেলছিল সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের ওয়ার। ঠিক আছে? এখন এই যে মার্কেটে যে ডাউনটা শুরু হয়, এই ডাউনটা কিন্তু মূলত তার একটা বড় হাতে ছিল হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। কারণ এখানে আপনার রাশিয়া একদিকে যুদ্ধ করতেছে, আর এইদিকে ইউক্রেন নিজে একা যুদ্ধ করতেছে না, সাথে আপনার ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এদের সাথে কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে। তার মানে 10-12টা বা 15টা বড় বড় কান্ট্রির সাথে আপনার রাশিয়া নিজে যুদ্ধ করতেছে। তার মানে বড় কান্ট্রিগুলো বড় কান্ট্রির সাথে যুদ্ধ করতেছে। তো এর ফলে দেখা যাচ্ছে কি ইকোনমিক অনেক বড় একটা ধস নামে। তো এই ধসের কারণে মার্কেট অনেক ডাউন দেয়। তো এই যে যখন ডাউন দিচ্ছে, যুদ্ধ কিন্তু এখনো কিন্তু চলতেছে। তার মানে মেইন ডাউনটাই হয় 2022 সালে। আমি যদি এখানে যদি দেখাই, আপনার মেইন ডাউনটা কিন্তু 21 থেকে এই যে 22 এর এই পর্যন্ত কিন্তু লং করে। কিন্তু 23 সালেও কিন্তু আপনার যুদ্ধ চলছে। আপনার 23 সালেও কিন্তু অনেক বড় পরিসরে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কন্টিনিউ করছে। তো এই যে যুদ্ধ কন্টিনিউ করছে, এই কন্টিনিউ করার পরে কিন্তু আপনার এই মার্কেটটা কিন্তু সেখান থেকে কিন্তু ফুলে ফেপে ওঠে। কারণ মানুষ অলরেডি বুঝে গেছে, মানুষ অলরেডি এটার সাথে সহনীয় পর্যায়ে চলে গেছে যে যুদ্ধ হোক আর যেটাই হোক না কেন, আপনার এই সেক্টরটা কন্টিনিউয়াসলি গ্রো করবে। কারণ সেখানে তো আহামরি তেমন একটা ইম্প্যাক্ট হচ্ছে না, যা হচ্ছে রাশিয়া আর ইউক্রেনে হচ্ছে। তো মানুষ আসলে শিখে গেছে যে মানে চলতে শিখে গেছে এই মার্কেটগুলোতে, যে কিভাবে এইগুলো তেমন একটা ইম্প্যাক্ট আসে না। তো এই যে যা হওয়ার আপনার শুরু হয়েছিল এই সময়গুলোতে, তার মানে 2020 এবং 24 সালের কথা যদি বলি, অর্থাৎ মেন বিষয় হচ্ছে 20 এবং 21-22 সালের কথা যদি বলি, তাহলে এই সময়গুলোতে মার্কেটের সকল ট্রেডার এখন ম্যাচিউরিটি লাভ করে ফেলছে। তো এই ম্যাচুরিটি তার মানে কি এখানে খারাপ নিউজ, যুদ্ধের নিউজ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মতো একটা পরিস্থিতিগুলোতে মার্কেট এখানে ওভারকাম করার চেষ্টা করছে। এবং প্রত্যেকটা ট্রেডার যারা এই মার্কেটগুলোতে লস করছিল, এই মার্কেটগুলোতে যারা লস করছে তারা কি বসেছিল? অবশ্যই না। তারা শিখছে কিভাবে মার্কেটকে একওয়ার্ড করে নিতে হয়, কিভাবে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হয়, সাইকোলজিকে বুঝতে হয়, বুঝে কাজে লাগাতে, সবকিছু তো শিখে গেছে। তো সেই ক্ষেত্রে তেমন একটা ইমপ্যাক্ট আর পরবর্তীতে আর আসে নাই। তো আস্তে আস্তে মার্কেটে যারাই আসছে নতুন, তারা আস্তে আস্তে ম্যাচুরিটি নিয়েই কিন্তু আসছে। কারণ ওই সময়গুলোতে দেখা যাচ্ছে কি ইয়াং জেনারেশনটাই বেশি আসছে। পাশাপাশি যারা হচ্ছে একটা বয়স চলে গেছে কিন্তু হচ্ছে ওইভাবে তেমন একটা কভার করতে পারে নাই। তো তারা এখানে লস করছে। তো আস্তে আস্তে মার্কেটটা ম্যাচুরিটি লাভ করে ফেলছে। ফলে দেখা যাচ্ছে কি যে এইগুলো তেমন একটা আর কোনো সমস্যা সৃষ্টি করে নাই। এরপরে যদি দেখা যায় গ্লোবাল ইনফ্লেশন সার্জ, এরপরে যদি 22-23 সালের কথা বলি, তো এইগুলোর কারণে আর মার্কেটে তেমন কোনো ডাউন আসে নাই। হ্যাঁ, কিছু কিছু কারেকশন অবশ্যই আসছে, তবে এগুলো আহামরি ওই যুদ্ধের কারণে বা হচ্ছে খারাপ নিউজের কারণে হয় নাই, যা শুধু তার হচ্ছে কারেকশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে। এরপরে যদি বলি 2023-24 সালের কথা যদি বলি, তাহলে 2023-24 সালে হচ্ছে আপনার আর এই যে মিডল ইস্টে যে যুদ্ধ, অর্থাৎ গাজাতে যে ইসরায়েলি হানাদার বাহিনী নৃশংস যে হামলাগুলো চালালো, যেখানে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ইনজুর হয়েছে, পাশাপাশি মারা গেছে, শহীদ হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা এই মার্কেটের মধ্যেই কিন্তু দেখতে পাইছি। তার মানে পুরো একটা মার্কেটকে আমরা এই একটা ফেজ, আমরা এখন বর্তমানে যে ফেজের মধ্যে আছি, এই ফেজটা পুরাটাই আমরা হচ্ছে একটা কভারের মধ্যে নিয়ে চলে গেছি, যেখানে আমরা সবকিছু শিখে গেছি সহনীয় পর্যায়ে। যে আমরা এটা শিখছি, আমরা হচ্ছে মার্কেটে খারাপ নিউজ কিভাবে কাটাই উঠতে হয় সেটা শিখছি, কিভাবে যুদ্ধের নিউজ গুলাকে কাটাই উঠতে হয় সেগুলো শিখছি। মানে
ওভারঅল ওভারঅল সবকিছু আমরা শিখে ফেলছি। আর নতুন করে আসার মতো তেমন কিছু না। এখন যা শুধু বাকি আছে শুধু হচ্ছে পারমাণবিক বোমা হামলা। তো এটাও তো আশা করি ওটা তো আহামরি ওইভাবে ইমপ্যাক্ট ফেলবে না। কারণ কি সবাই এখন ম্যাচিউর হয়ে গেছে। এখন যদি বড় পরিসরে যদি পারমাণবিক হামলা শুরু হয় তাহলে সেক্ষেত্রে মার্কেটে হয়তোবা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। কারণ তখন তো সবাই ডাউন করে সবকিছু রিকভার করার চেষ্টা করবে, ঠিক না? যেহেতু বিজনেস তখন ডাউনে চলে যাবে। তো এরপরে এটা গেল। এরপর যদি বলা হয় টেক সেক্টর লে অফস এটা বাদ দিই, তেমন এটা না। তো এখন যদি বলা যায় যে আমরা কতগুলা বিষয়ের মধ্য দিয়ে এখন বর্তমান পজিশনে আসছি, বড়, বড় সকল ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সবকিছু আমরা এখানে কভার করে ফেলছি। ঠিক আছে? আমাদের আর কভার করার মতো কিছুই নেই। আমরা সবকিছু সহন সহন করছি। মানে সহনীয় পর্যায় পর্যন্ত আমরা নিয়ে গেছি। আমাদের লিমিটেশন পর্যন্ত আমরা এখানে ক্রস করে ফেলছি। তারপরে এখন বর্তমানে এই মার্কেট এই কন্ডিশনে আছে। তো এর ফলে আমি যতটুকু বলতে পারি যে এই মার্কেটে এই পজিশনে আসার পরে মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনা খুব কম। কারণ আমরা অলরেডি শিখে গেছি। ডাউন হওয়ার যত পসিবিলিটি ছিল সব আমরা ওভারকাম করে চলে আসছি। এরপর যদি দেখা যায় ক্রিপ্টোকারেন্সিতে ইউজারের কথা যদি বলি, ইউজারের গ্রোথটা ২০০৯ থেকে কেমন গ্রোথ আপনার ছিল? তা ২০০৯ থেকে আপনার ম্যাসিভ পরিমাণে আপনার এখান থেকে গ্রোথ হয়। তো এখানে আপনার ২০১০ এর বা ২০১০ এর আগে আপনার এস্টিমেট ইউজার ছিল প্রায় ১,০০,০০০-রও কম মানুষ। ঠিক আছে? ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার গ্রোথ রেট তো থাকবে না ওই সময়। গ্রোথ রেট নাই। এই গ্রোথ রেট নাই। তো এরপরে সেটা হচ্ছে বিটকয়েন লঞ্চ হয়েছে ২০০৯ সালে। তো তো সেক্ষেত্রে তো ইউজার তো কম থাকবে স্বাভাবিক, ঠিক না? এরপরে ২০১৩ সালে যদি বলি তাহলে তখন হইছে ১ মিলিয়ন মানুষ, অর্থাৎ কম বেশি হইতে পারে। তো গ্রোথ রেট কত 10x পর্যন্ত ২০১৩ সালে। তো বিটিসি সার্ফেস যখন $১,০০০ যখন বিটিসি ক্রস করে ফেলে, অর্থাৎ যখন গোল্ডকে সে ক্রস করে ফেলে, তখন মানুষের এটার প্রতি ইন্টেনশন আসে। তবে তখন এই রেঞ্জটা হয়ে যায়। মানে আপনার গ্রোথ রেটটা প্রায় ১০ গুণ পর্যন্ত আপ হয়ে যায়। এরপর যদি ২০১৭ সালের কথা যদি বলি, ২০১৭ সালে ১৮ মিলিয়ন হয়ে যায়। অর্থাৎ ১৮ গুণ পর্যন্ত ইউজার বাড়ে। অর্থাৎ ফার্স্ট মেজর বুল রান, অর্থাৎ যখন বিটিসি প্রথম হচ্ছে $২০,০০০ এর যাত্রা শুরু করে, তখন আপনার এত মানুষ এখানে এনরোল করা শুরু করে। এরপরে যদি ১৮ সালে যদি হিসাব করি তাহলে ১৮ সালে যখন বিটিসি যখন $২০,০০০ যখন চলে যায়, তখন আপনার ৩৫ মিলিয়ন পর্যন্ত সেখানে ইউজার আ তৈরি হয়, ইউজার বেস তৈরি হয়। অর্থাৎ ৯৪% পর্যন্ত এই গ্রোথ রেটটা কন্টিনিউ করতে থাকে। এবং সেই সময়টা ছিল হচ্ছে কিসের জন্য হচ্ছিল? আইসিও বুম এবং ইনস্টিটিউশনাল এন্ট্রি। মানে বড়, বড় কোম্পানিগুলো এখানে এন্ট্রি নেওয়া শুরু করে। এরপরে যদি ২০২০ এর কথা যদি বলি তাহলে ২০২০ এ এই সংখ্যাটা দাঁড়ায় ১০১ মিলিয়ন মানুষ। অর্থাৎ যেটা হচ্ছে ১৮৯% পর্যন্ত মানুষ এখানে চলে আসে। তারপরে এটা আইছিল কোভিড-19 প্যান্ডেমিক এবং PayPal ইন্টিগ্রেটস বিটিসি। অর্থাৎ PayPal যখন বিটিসি নিয়ে কাজ করা শুরু করলো, তখন PayPal এ তো হিউজ বড় একটা ইউজার বেস। ঠিক আছে? তো সবাই যেহেতু দেখলো যে PayPal কাজ করতেছে, তার মানে সবার আগ্রহ বাড়লো। তো আর কোভিড-19 তে তো সবাই তো আস্তে, আস্তে আসতে শুরু করলো। তো এই পর্যায়ে এই ধাপে এত মানুষ আসলো। এখন দেখেন কোভিড-19 ছিল হচ্ছে কত পর্যন্ত? ২০, ২১, ২২ সাল পর্যন্ত, ঠিক না? এখন দেখেন ইউজার কিভাবে বাড়ছে। এরপর ২০২১ এ যদি দেখেন তাহলে ২৯৫ মিলিয়ন মানুষ এখানে এনরোল করে এই মার্কেটে। যেটা হচ্ছে ১৯২% প্রায় 2x এর কাছাকাছি। কেন এটা হয়? কারণ এই সময় বিটিসি তখন আপনার ৬৯K তে হিট করে। এরপর ২০২২ এ দেখেন প্রায় ৪২৫ মিলিয়ন মানুষ এখানে এনরোল করে, যেটা প্রায় ৪৪% অর্থাৎ 50% এর মতো। কারণ অলরেডি আস্তে, আস্তে এখন যারাই আসছে তো এই সময়গুলোতে তো হুট করে আসছে, ঠিক না? মানে ওই যে চিল কানে সরি আপনার কান চিল নিয়ে গেছে না একটা প্রবাদ বাক্য আছে না? তো ওটার পেছনে সবাই দৌড়াইছে। তো এই দৌড়ানোর কারণে এত মানুষ আসছে। এখন এরপরে যে মানুষগুলো আসছে সেগুলো হচ্ছে ম্যাচুরিটি লেভেলের থেকে আসা শুরু করছে। এরপর মার্কেট কারেকশন আসলো, তারপর রিসাইলেন্ট গ্রোথ আসলো, অর্থাৎ মানে ধীরে, ধীরে মার্কেটটা গ্রোথ করা শুরু করলো। মানে তখন সবাই বুঝে শুনে মার্কেটে এন্ট্রি করতেছে। এরপর ২০২৩ এ আপনার ৫১৬ মিলিয়ন এখন পর্যন্ত ওভারঅল প্রায় ২১% পর্যন্ত আপ হয়েছে গত বছরের থেকে। তাহলে এটার কারণ হচ্ছে ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট রিবাউন্ডস, অর্থাৎ তারা পুনরায় সেইগুলাকে ইনভেস্ট করা শুরু করে, পুনরায় নতুন, নতুন বিভিন্ন কোম্পানি আসা শুরু করে এই পর্যায়গুলোতে। এরপর ২০২৪ এ এখন গত বছরে আপনার এটা প্রায় ৬১৭ মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে ইনভেস্ট করে এই মার্কেটে। যেটা রেট হচ্ছে ১৯%। তো এই রেটটা কন্টিনিউয়াসলি কিন্তু কমতে থাকবে। তার মানে কারণ কি? কারণ হচ্ছে ম্যাচুরিটি লেভেলটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তো এটা ১৯% এ এখন হিট করে। যেটার কারণ হচ্ছে ইটিএফ রিলিজ করছে, তারপরে এক্সপানশন ইন আফ্রিকা অ্যান্ড লাটাম। তো এইগুলাতে যখন আফ্রিকা সহ অন্যান্য বিভিন্ন মহাদেশে যখন এটা ছড়ায় পড়ছে, তখন এটা আরো বেশি আস্তে, আস্তে কন্টিনিউ করতেছে। ঠিক আছে? তো এখন আম ২০০০ যদি দেখি, যদি ২০১০ থেকে ২০২৪ সালে যদি আমরা যদি জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, মানে আপনার গ্লোবালি যদি আমরা যদি দেখি যে উপমহাদেশগুলোর ক্ষেত্রে কল্পনা করি, তাহলে কোন, কোন দেশ, কোন, কোন উপমহাদেশ সবথেকে বেশি পরিমাণে বা কোন, কোন বড় পর্যায়ে আপনার হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট আসছে এই মার্কেটে, ইউজার আসছে সবথেকে। তাহলে যদি দেখি নর্থ আমেরিকা থেকে আসছে প্রায় আ আ ৯০ মিলিয়ন মানুষের কাছাকাছি। তো এরপরে ইউরোপ থেকে আসছে প্রায় ১১০ মিলিয়নের কাছাকাছি।
এরপরে এশিয়া থেকে আসছে সব থেকে বেশি, অর্থাৎ আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল, ভুটান, এইগুলো থেকে সব থেকে বেশি আসছে 180 মিলিয়ন মানুষ। তার মানে আমরা এখন টপে আছি। তারপর এরপর হচ্ছে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা থেকে আসছে 120 মিলিয়ন এবং আফ্রিকা থেকে আসছে 80 মিলিয়ন। আফ্রিকা যে রিসেন্টলি শুরু হয়েছে, এর আগে ছিল না, কিন্তু হুট হুট করে রিলিজ হওয়ার পরে কিন্তু এত ম্যাসিভ পরিমাণে কিন্তু এখানে ইউজার বাড়ছে। তাহলে সব থেকে টপে আছে হচ্ছে আমরা, এরপরে আছে হচ্ছে ল্যাটিন আমেরিকা, এরপরে আছে হচ্ছে আপনার নর্থ আমেরিকা, সরি ইউরোপ, এরপরে আছে নর্থ আমেরিকা, এরপরে আফ্রিকা। ঠিক আছে? তো এইগুলাতে আপনারা একটু দেখে নেবেন। আমি এগুলা আহ, আপনাদের দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, ডিসক্রিপশন এবং কমেন্টে আমি দিয়ে দিব গুগল ড্রাইভের লিঙ্কটা। এখান থেকে আপনারা এই টোটাল পিডিএফটা আপনি এখান থেকে পড়তে পারবেন। এরপর যদি ফিউচার আউটলুকের কথা যদি বলি 2025 থেকে 2000 সামনের দিনগুলোতে কি কি হইতে পারে সেগুলো যদি দেখি, যে আপনার এইখান থেকে যে গ্রোথ রেটটা আছে সেটা হচ্ছে 2025 সালের একদম শেষ পর্যায়ে আমরা হয়তো বা 850 মিলিয়ন ইউজারকে এখানে দেখতে পারবো এই মার্কেটে। যেখানে আমাদের গ্লোবাল, আমরা এখানে যেটা বলছিলাম যে আমাদের টোটাল হচ্ছে মার্কেটের কত, আমাদের যদি মার্কেটের গ্লোবাল পপুলেশন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে প্রায় 8 বিলিয়নের কাছাকাছি, ঠিক না? 8 বিলিয়ন ক্রস করে ফেলছে। তো 8 বিলিয়ন যখন ক্রস করে ফেলছে তখন আপনার এখানে প্রায় 1 বিলিয়ন হয়তো বা আপনার 2026 বা 27 সালের মধ্যে আপনার 1 বিলিয়ন মানুষ হয়ে যাবে। তার মানে কি আট আট ভাগের 1 ভাগ মানুষ অলরেডি এখানে ইনভেস্ট করে ফেলবে। তো এখন এই যে 11%-এর যে কথাটা বলা হচ্ছে, 11%-টাকে বলা হয় পেনিট্রেশন রেট। পেনিট্রেশন রেট মানে বোঝানো হচ্ছে যে আপনার টোটাল পপুলেশনকে আপনি যদি নাম্বার অফ ইউজার দ্বারা যদি ভাগ করে ফেলেন, সরি আপনার নাম্বার অফ ইউজারকে, এখানে একটু মিস্টেক হয়েছে, নাম্বার অফ ইউজারকে যদি আপনি টোটাল পপুলেশন দ্বারা যদি ভাগ করে ফেলেন এবং সাথে 100 যদি গুণ করে ফেলেন, তাহলে একটা আপনি শতকরা শতাংশ পাবেন। এই যেখানে যে হিসাবটা করা হয়েছে না, এই যেখানে যে হিসাবটা করা হয়েছে না, এই হিসাবটা মূলত এখানে আসছে, মানে একটা রেট, মানে আগে ছিল 44, এরপর আছে 21, এরপর আসছে 19, এরপর আসবে 11। তো এই রেটের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার 850 মিলিয়ন মানুষ এখানে আসতে পারে 25 সালের মধ্যে। তো এরপরে যদি দেখা যায় যে আপনার কোন কোন সেক্টরগুলো সব থেকে বাড়বে, এখানে বলা হয়েছে যে ওয়েব 3, তারপর ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয় ড্যাপস, ডি অ্যাপস বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। আর এরপর আছে ইন্টিগ্রেশন উইথ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, অর্থাৎ সিবিডিসি, যেটা সামনের দিনগুলোতে আসবে, মানে কারেন্সিকে ডিজিটাল করার জন্য। তো এতগুলা কারণ থাকার পরে আপনার মার্কেটে ইউজার তো বাড়তেছে কন্টিনিউয়াস, ধরুন মার্কেট ডাউন যাবে কেন? ঠিক না? এরপরে আমরা লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে টপ বিটিসি হোল্ডিং এর কথা। যদি আমরা একটা হিসাব করে, তাহলে এখন টপ বিটকয়েন হোল্ডার কারা আছে, মানে পুরো মার্কেটকে যেহেতু বিটকয়েন লিড দিচ্ছে, তাহলে এই পর্যায়ে আমাদের যেটা বুঝতে হবে যে কে কে এই মার্কেটে লিড দিচ্ছে। আমরা কিন্তু ভিডিওর একটা অংশে কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে আপনার এই পুরো মার্কেটকে একটা অংশ বা একটা কোম্পানি বা বিভিন্ন কোম্পানি চাচ্ছে কি তারা লিড দিচ্ছে, এই কোম্পানি এই সেক্টরটাকে হচ্ছে তারা নিজেরা হচ্ছে লিড দিবে, তারা মানে তাদের কথাই হচ্ছে ওনারা সবাই উঠবোস করবে, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে তারা ইনভেস্ট করতেছে। তাহলে টপ বিটকয়েন হোল্ডারের মধ্যে যদি দেখি যে সাতোশি নাকামোতো, যিনি হচ্ছে বিটকয়েনের যিনি ক্রিয়েটর, যিনি বিটকয়েনকে তৈরি করছে, তার কাছে প্রায় 1.1 মিলিয়ন বিটিসি আছে, যেটার মার্কেট ভ্যালু এখন বর্তমানে পর্যন্ত $104 বিলিয়ন। ঠিক আছে? এরপর যদি দেখি ব্ল্যাক রকের কাছে প্রায় ইনার সেল করার পসিবিলিটি আছে, যে কোনো মুহূর্তে সেল করে দিতে পারে, সেক্ষেত্রে মার্কেটে বড় ইম্প্যাক্ট আসতেই পারে, স্বাভাবিক। কিন্তু হয়তোবা অনেক করবে না, কারণ তিনি তৈরি করতে পারলেও তিনি ধ্বংস করতে পারবেন না, তাই অর্থাৎ তিনি খারাপ চাবে না, এমন কোনো কিছু চাবে না, যেহেতু বিটকয়েন একটা লং জার্নি দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা তার হোল্ডে থাকবে, হয়তো বা ছোট পরিসরে সেল করবে। এখনো পর্যন্ত কেউ শিওর না আসলে তার কাছে এত মিলিয়ন আছে কিনা, একটা ধারণা করা হচ্ছে আর কি। ব্ল্যাক রকের কাছে আছে প্রায় 5,30,000, অর্থাৎ 0.5 মিলিয়ন বিটিসি তার কাছে আছে, যেটা মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় $50 বিলিয়ন কাছাকাছি। এরপরে মাইক্রো স্ট্র্যাটেজি হোল্ড করতেছে 4,46,400টা বিটিসি, যেটার মার্কেট ভ্যালু হচ্ছে $42.39 বিলিয়ন। এরপরে যদি গভর্নমেন্টের কথা বলি, বিভিন্ন দেশের গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট সহ অন্যান্য বিভিন্ন দেশের গভর্নমেন্ট এখন পর্যন্ত হোল্ড করতেছে গড় হিসাবে আপনার 3,07,000 বিটিসি, যেটার মার্কেট ভ্যালু হচ্ছে $29.15 বিলিয়ন। এরপরে বাইন্যান্স, যেটা ক্রিপ্টোকারেন্সির টপ এক্সচেঞ্জার, নাম্বার ওয়ান এক্সচেঞ্জার, সেটা হোল্ড করতেছে 3,90,000 বিটিসি, যার মার্কেট ভ্যালু হচ্ছে $37.4 বিলিয়ন। এরপরে লাস্টে যেটা আছে সেটা লাস্টে বলবো না, এটা যা শুধু 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গ্রে স্কেল। সে বিটিসি হোল্ড করতেছে 2,20,439টা বিটিসি, যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে বিশ 20.94 বিলিয়ন ডলার। তো এই বড় বড় যে কোম্পানিগুলো এখানে হোল্ড করে, তারা এই মার্কেটকে লিড দিতে যাচ্ছে, এবং তারা কিন্তু ইটিএফ রিলিজ করছে। ওই যে বললাম না, স্টক মার্কেটে আপনার কেউ বিটিসি ক্রিপ্টো মার্কেট থেকে না কিনেও আপনার হচ্ছে স্টক মার্কেট থেকে কিনতে পারবে এই যে এই কোম্পানিগুলোর মাধ্যমে। ঠিক আছে? মাইক্রো স্ট্র্যাটেজি আছে, তারপরে ব্ল্যাক রক আছে,
তারপর গ্রে স্কেল আছে, ঠিক আছে? এরা হচ্ছে কি করতেছে, স্টক মার্কেটে তাদের যে কেনা বিটিসি আছে এগুলো তারা ওই মার্কেটে লিস্ট করে সেগুলো সেল করতেছে, ঠিক আছে? সেখান থেকে একটা ফি আছে, সেই ফির মাধ্যমে তারা প্রফিট করতেছে। সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তাহলে টপ বিটিসি হোল্ডারের মধ্যে থেকে যদি আমরা যদি হিসাব করি, তাহলে এখানে একটা লিস্ট আছে। যেহেতু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেক্ষেত্রে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে কি এটা দেখানো যে টোটাল ভ্যালু অফ বিটিসি 10 হোল্ডার্স। তাহলে তো টোটাল ভ্যালু কত, মানে এই যে 10 জন যে হোল্ডার আছে, টপ হোল্ডার আছে, তাদের কাছে টোটাল মার্কেটের প্রায় $288 বিলিয়ন হচ্ছে তাদের কাছে এখন পর্যন্ত আছে। অর্থাৎ বিটকয়েনের যে টোটাল মার্কেট ক্যাপ যদি আমরা হিসাব করি, তাহলে 1.95 ট্রিলিয়ন, অর্থাৎ 2 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট। সেখানে মাত্র 14% হচ্ছে আপনার হোল্ডারদের কাছে আছে, মানে টপ 10 হোল্ডারদের কাছে আছে। আর বাকি যাদের আছে তাদের হয়তো বা রিটেল ট্রেডার আছে অনেকে, অনেক ছোট ছোট ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তাদের কাছে আছে। কিন্তু মেন যাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হয় তারা হচ্ছে এই টপ 10 হোল্ডার। তো এই টপ 10 হোল্ডারের কাছে মাত্র হচ্ছে $288 বিলিয়ন আছে। যেহেতু তারা মার্কেটে লিড দিতে যাচ্ছে, তাদের এখানে সেল করার তো আমারই কোনো কথাই নেই, যেহেতু তাদের কাছে খুব কম পরিমাণে, মানে 14%। এখন মার্কেটকে লিড দিতে হলে অন্তত পক্ষে 30 থেকে 40% পর্যন্ত তাদের কাছে থাকতে হবে। তার জন্য তারা কন্টিনিউয়াসলি কি করবে, তারা কন্টিনিউয়াসলি মার্কেট যখনই ডাউনে আসবে তখনই তারা কন্টিনিউয়াসলি কিনে কিনে হোল্ড করার চেষ্টা করবে লিড দেওয়ার জন্য। যখন সেটা লোন করে হোক বা যেটা করে হোক না কেন, তারা এখানে ইনভেস্ট করতে থাকবে কন্টিনিউয়াসলি। তো এই যে লং একটা জার্নির কথা যেটা বলতেছে, এখন যদি বলে যে তারা আসলে সেল করবে কিনা, আসলে আমার যেটা মনে হচ্ছে কি, যেটা বললাম না যে তারা হচ্ছে মার্কেটকে লিড দিতে যাচ্ছে, যখন কেউ মার্কেটে লিড দিতে চায়, তখন সে তার কখনো ইন্টেনশন থাকে না সে সেল করে প্রফিট করবে। সে টপ লেভেলের প্রফিট করতে থাকবে, সে $1 ট্রিলিয়ন মার্কেট তৈরি করে দিবে। কারণ এরা শুধু কোনো একটা নির্দিষ্ট একটা দেশের কথা বলা হচ্ছে না, এটা পুরো পৃথিবীর 190 থেকে 200টা দেশের কথাই বলা হচ্ছে, যারা এই টেকনোলজিটা সামনের দিনগুলোতে কাজ করবে। যখনই কাজ করবে তখন এরা তখন মার্কেটকে লিড দিবে, তখন তারা হচ্ছে কেন্দ্রবিন্দুতে থাকবে, ঠিক আছে? তো এই জন্য তারা কন্টিনিউয়াসলি এটাকে বাই করে হোল্ড করার চেষ্টা করবে। আর ইউজার যেহেতু বাড়তেছে কন্টিনিউয়াসলি, আমরা যেটা বললাম কিছুক্ষণ নেক্সট প্রিভিয়াস ইয়েতে যেটা বললাম 11% হারে যে বাড়তেছে। তো 11% ধরেন সামনে বছর, এরপরে ধরেন হচ্ছে 9%, এরপরে 7%, এভাবে যখন বাড়তে থাকবে তখন মার্কেটটা আরো অনেক স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? আই হোপ বোঝাতে পারছি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। তো এত কিছু পরেও আপনার পুরো মার্কেট এখন অন্য কেউ আর ক্যাপচার করতে পারবে না, ঠিক আছে? আমি যদি এখানে যদি টপ হোল্ডারের কথা যদি বলি, এরা কিন্তু এই আগে থেকে কিনতেছে না, এরা কিন্তু কিনতেছে 2022-এর পর থেকে। আপনি যদি মার্কেটে আরো অনেক রিসার্চ করেন, তাহলে সেক্ষেত্রে আরো অনেক ডিটেলস পেয়ে যাবেন যে তারা কখন থেকে মার্কেটগুলোতে এন্ট্রি নিচ্ছে, তাহলে আরো ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বললাম 2020, 21, 22, 23 এই সালগুলোতে তারা সবথেকে বেশি পরিমাণে কিনছে, এবং সবথেকে বেশি পরিমাণে কিনছে হচ্ছে মাইক্রোস্ট্রাটেজি এই রানিং বছরে, ঠিক আছে, অর্থাৎ 2024 সালে। তো এই যে ডাটাগুলো আমি এখানে আপনাদেরকে দিলাম, এই ডাটাগুলো আমি টোটালি হচ্ছে কালেক্ট করছি। এখানে টোটাল হচ্ছে 17টা আমি ওয়েবসাইট এবং মাধ্যম ইউজ করছি, পাশাপাশি বাংলাদেশের মাধ্যমগুলো দিয়ে নেই, দৈনিক বাংলা, তারপর হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো দিয়ে নেই, এগুলো তো বলে দিচ্ছি কোথা থেকে কালেক্ট করছে। বাট এখানে যতগুলো ডাটা আমি এখানে কালেক্ট করছি, সেই ডাটাগুলো টোটাল হচ্ছে আমি এখান থেকে কালেক্ট করছি, ঠিক আছে? আপনি এখান থেকে দেখে নিতে পারেন, আপনি এখানে এইগুলোতে রিসার্চ করতে পারেন। তো দিন শেষে আমাদের মেন কথা হচ্ছে কি যে আমরা এত কিছু দেখলাম, এত এত গ্রোথ দেখলাম, তো এই গ্রোথের পরও বিটিসি আগের মতো ডাউন হইতে পারবে না। কারণ 18, 19, 17 সালগুলোতে যেভাবে মার্কেট ছিল, এই ভাবে মার্কেট আর নাই। যত খারাপ নিউজ থাকার কথা ছিল, যত খারাপ কিছু হওয়ার কথা ছিল, যত ক্রাইসিস হওয়ার কথা ছিল, সবগুলো তো আমরা কভার আপ করে ফেলছি। আমাদের ইউজারের কথা যদি বলি, তাহলে ইউজার কন্টিনিউয়াসলি বাড়তেছে, ইউজার কখনোই কমতেছে না, ইউজার কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। প্রতিটা সময় আমি আপনার 1 লক্ষেরও কম মানুষ থেকে শুরু করে এখন 617 মিলিয়ন মানুষ এখন এই মার্কেটে আছে। এবার যদি টপ বিটিসি হোল্ডারের ক্ষেত্রে যদি দেখি, তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করবে তাদের বিটিসি হোল্ডটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে? এরপর ক্রিপ্টো মার্কেটের ট্রেন্ডের কথা যদি বলি, তাহলে সামনের দিনগুলোতে এখন পর্যন্ত এত টোকেন আসছে, তাহলে সামনের দিনগুলোতে আরো টোকেন আসবে। আর আরো টোকেন আসলে কি হবে, প্রিভিয়াস টোকেনগুলো স্ট্রং হয়ে যাবে, প্রিভিয়াস টোকেন স্ট্রং হয়ে গেলে মার্কেট অনেক ম্যাচুরিটি লাভ করে, ম্যাচুরিটি লাভ করলে প্রাইস স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকার হয়েছে, এবং আমি চেষ্টা করছি বোঝানোর জন্য যে এই মার্কেট বিটিসি আগের মতো আর ডাউন দিতে পারবে না, বা ওইভাবে ক্র্যাশ করবে না, যদি না পারমাণবিক হামলা না শুরু হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন সবকিছু। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।